একটু গেস করেন তো আমার ব্যাকগ্রাউন্ড কি হইতে পারে? লিটারেলি আমাকে লিটারেলি ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে, লিটারেলি। মান্থলি তারা 15 থেকে 16 লাখ টাকা সেল করতেছে সিরাজগঞ্জে বসে। এটার জন্য আমরা চার্জ করছি অলমোস্ট 75,000 টাকা। 2 দিনের একটা শুট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের 1% বেটার এভরিডে এই পডকাস্টে আপনাকে স্বাগত। তো আমি যে চেষ্টাটা করি সবসময় সেটা হচ্ছে আমার প্রতিটা পডকাস্টের মাধ্যমে, ইভেন আমার প্রতিটা কন্টেন্টের মাধ্যমে আমি যেন 1% হলেও আপনাদের জীবনে, আমার নিজের জীবনে ইমপ্রুভমেন্ট করতে পারি বা করার চেষ্টা করি। তো আমার আজকের এই এপিসোডে আমি এমন একজনকে নিয়ে এসেছি যিনি অনেক দিন ধরে কাজ করছেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল বিজনেস, অনলাইন বিজনেস, এই সব সেক্টরে। ভাইয়ার সাথে আমার পরিচয় 2019-এর দিকে। একটা কাজের জন্য হচ্ছে আমরা কথা বলছিলাম এবং হচ্ছে কিছুদিন কাজও করেছিলাম। দেন হচ্ছে ভাইয়ার মতো হচ্ছে কাজ শুরু করে এবং হচ্ছে অনেক বাধার পর আজকের একটা অবস্থান তৈরি করেছে। তো ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা। তো তার যে যাত্রাটা এবং তার যে মিশন ভিশন, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। পাশাপাশি আমাদের দুইজনেরই ইন্ডাস্ট্রি সেম হওয়ার কারণে আমরা দেখি আলোচনার মধ্যে হয়তো অনেক টপিক কমন পড়ে যাবে, তখন আমরা ইন্ডাস্ট্রির যে ইনসাইটটা আছে সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের সাথে আছে রাসেল ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আবিদ ভাই। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া আপনার সাথে তো আমার পরিচয় অনেক দিনের, অনেক বছর, অনেক বছরের। হ্যাঁ হ্যাঁ, যার কারণে হচ্ছে কি প্রশ্ন করব কি করব না এটা নিয়ে আসলে আমরা সব কিছু জানি। আমি ফার্স্টে একটা কমপ্লিমেন্ট দিয়ে ফেলি তাহলে। হ্যাঁ, সো এই যে নামটা 1% বেটার এভরিডে, জি জি, যদিও পডকাস্ট আপনার, বাট শুরু কেড়ে নিলাম আমি আর কি। প্লিজ প্লিজ। আমি গত পরশুদিনই আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি, আচ্ছা, যেখানে ছিল আমি আমার ট্র্যালোতে একটা বোর্ড মেনটেন করি, যে বোর্ডে আমি প্রত্যেকদিন ট্র্যাক করি আমাকে, ওকে, যে আমি আজকে কি অ্যাচিভ করলাম, আমি আগামীকাল কি অ্যাচিভ করব, পরশু কি অ্যাচিভ করছি, ইভেন মান্থের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমি এটা ট্র্যাক করি যে আমার অ্যাচিভমেন্টটা কি। এবং ওইখানে আমি এই জিনিসটা ফলো করি যে 1% বেটার এভরিডে। আমি প্রতিদিন ট্রাই করি গতকালকে থেকে আজকে একটা বেশি কিছু অ্যাচিভ করতে, এবং এটা লিস্ট ডাউন করি। আর পরশুদিন আমি জাস্ট সোশ্যাল মিডিয়াতে মেনশন করছি, এটা আমি একটা স্ক্রিনশট দিয়েছি জাস্ট পরশুদিন, এই জিনিসটা আমি করতেছি। সো মিলে গেল আপনার থিমের সাথে আসলে আমার লাইফের একটা মোটো। আচ্ছা আচ্ছা, আমি এই আইডিয়াটা পেয়েছিলাম হচ্ছে ওই যে জেমস ক্লিয়ারের একটা বই আছে না, অ্যাটমিক হ্যাবিট, রাইট, ওইখান থেকে পাইছি। এরপরে আপনি তো জানেন আমি একটা এজেন্সি রান করি, তো এইখানে আমি কিছু প্রবলেম ফেস করছি আর কি। তো দেখলাম যে আচ্ছা ঠিক আছে, আমার অনেক কিছু হ্যান্ডেল করতে গিয়ে আমি অনেক বেশি প্রবলেম ফেস করতেছি। আমার পডকাস্ট শুরু করার একটা ইচ্ছা ছিল, তো চিন্তা করলাম তাহলে হচ্ছে আমি একটা কাজ করি, আমি অল্প অল্প ইমপ্রুভমেন্ট করি। আর পডকাস্ট যেহেতু করব, আমার একটা কমিউনিটি আছে, এআই কমিউনিটি, আপনি তো জানেন, এআই কন্টেন্ট ক্রিয়েশন কমিউনিটি যেটা। তো ওইখানের কমিউনিটিটার নামটা ছিল হচ্ছে 1% বেটার এভরিডে। তো ওইখান থেকে ওই আইডিয়াটাও আসে হচ্ছে জেমস ক্লিয়ারের সেই বইটা থেকে, ওইখান থেকে হচ্ছে এই নামটা। গ্রেট, নামটা চমৎকার। আর যে বইয়ের এক্সাম্পল দিলেন, মানে কম্পাউন্ড ইফেক্ট যে আসলে কি জিনিস, এটা আমি ছোটবেলায় একটা গল্প শুনছিলাম, একটা দাবার গল্প আছে। গল্পটা হচ্ছে এমন যে, লাইক ধরেন আপনাকে আমি 2 কোটি টাকা দিলাম আজকে, আপনি এই 2 কোটি টাকা নেবেন, নাকি আপনাকে আমি প্রতিদিন 1 টাকা করে দিব এবং 2 বছর ধরে নেব। আজকে 1 টাকা, এটা কালকে কম্পাউন্ড ইফেক্ট হয়ে বাড়বে 2 টাকা, তারপর দিন হবে 4 টাকা, তারপর দিন 8 টাকা, আপনি কোনটা নেবেন? এটা ছোট গল্প আছে। তো ওই গল্পে সামারাইজ করলে যেটা দাঁড়ায়, লিটারেলি 1 মাস পরে কম্পাউন্ড ইফেক্ট হয়ে যে অ্যামাউন্টটা আসে, এটা কোটিতে গিয়ে পৌঁছায়। আমি যে ভুল না করি, অলমোস্ট কোটির কাছাকাছি বা কোটিতে গিয়ে পৌঁছায়। সো কম্পাউন্ড ইফেক্টের আসলে ইমপ্লিমেন্টেশন কেউ যদি তার লাইফে করতে পারে, এটা আসলে একটা গ্রেট থিং হয়ে যায়। ওই যে অ্যাটমিক হ্যাবিটে তো বলে দিচ্ছে যে মানে 1 বছরের মধ্যে 37% ইমপ্রুভমেন্ট অটোমেটিক হয়ে যায়। রাইট রাইট। যাই হোক ভাইয়া, আমার নামটা অনেক সুন্দর হয়েছে, সেটা বললেন, থ্যাংক ইউ সো মাচ। আশা করি অনেকেরই পছন্দ হবে। আমার মোটোটাই আসলে ওইটা, যে আমি নট অনলি আমার লাইফে ইমপ্রুভমেন্ট করব, আমি আমার কমিউনিটিতে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব। আমার কন্টেন্ট যারা দেখে, আমার পডকাস্ট বলেন, আমার কন্টেন্ট বলেন, তাদের লাইফেও যেন আমি 1% অ্যাটলিস্ট ভ্যালু অ্যাড করতে পারি। ভাইয়া, রাইট, এখন একদম প্রথম থেকে যদি আমরা যাই, আপনি আপনার কেরিয়ার সম্পর্কে বিভিন্ন জায়গায়, ইভেন বিজনেস স্টোরি নামে আপনার একটা গ্রুপই আছে, যে গ্রুপটা থেকে আপনার সাথে আমার পরিচয়। তো বিজনেস স্টোরিতে অনেকবার হচ্ছে আপনি আপনার স্টোরিটা শেয়ার করছেন। তো আমি অনেক ব্যাখ্যা চাইবো না বা অনেক বড় করে বলেন এটা চাইবো না, আমি শুধু জানতে চাইবো একটুকু যে ভাই আপনি কীভাবে শুরু করছেন, আজকে যে অবস্থানে আছেন, এইটুকু যাত্রা যদি আপনি খুব সংক্ষিপ্ত আকারে বলেন, যাতে হচ্ছে আমার অডিয়েন্স যারা হচ্ছে আপনাকে চিনে না, তারা যাতে একটা আইডিয়া পায় আর কি। ওকে, সো যদি আমি স্টোরিটা শেয়ার করতে যাই, আমাকে চলে যেতে হবে 2013 সালে। 2013-তে? 2013-তে।
তো ইন্ডাস্ট্রিতে আমি খুব সম্ভবত আজকে আপনাকে প্রথম বলতে যাচ্ছি এই কথাটা, যেটা আমি ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত ওপেনলি কখনো বলি নাই, আমি বিভিন্ন ছোটো ছোটো কমিউনিটিতে বলছি। সো যেটা আমি রিভিল করবো আর কি কাইন্ড অফ আপনার পডকাস্টে, সেটা হচ্ছে ওকে, আমি এখন মার্কেটার। এটা মানুষ অনেকেই আমাকে মার্কেটার হিসেবে জানে, বা মার্কেটার হিসেবে আমি মার্কেটে আসলে এস্টাবলিশড, কিন্তু আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা না মার্কেটিং ছিল না। তো আমি এটা একদম ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। আমি যখন কোনো কমিউনিটিতে বা কোনো সেমিনারে জিজ্ঞাসা করি একটু গেস করেন তো আমার ব্যাকগ্রাউন্ড কী হইতে পারে, মেজরিটি দুইটা ব্যাকগ্রাউন্ড মেনশন করে। একটা হচ্ছে এইদার বিবিএ এমবিএ, নয়তো বলে সিএসসি, যেহেতু মার্কেটিং নিয়ে কাজ করি মার্কেটিং ব্যাকগ্রাউন্ডটা বলে, আর সিএসসির কথা বলে যেহেতু টেক নিয়ে কাজ করি। কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা না একদম ডিফারেন্ট, মানে গেস আপনি করতে পারবেন না। আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিলাম, গেস করেন আমার ব্যাকগ্রাউন্ড কি। আমি আসলে জানি। ওকে ফাইন, আমার ব্যাকগ্রাউন্ড আপনি যদি জানেন, আমি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে বলি, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার। জি, ওই যে বিজনেস স্টোরিতে বলছিলেন, এর জন্য জানি। রাইট। আমি এভাবে ওপেনলি কখনো জিনিসটা বলি নাই। হ্যাঁ। সো এই ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার ব্যাকগ্রাউন্ড থেকে মার্কেটিংয়ে আসাটা এটা আমার জন্য আসলে কখনোই ইজি ছিল না, কখনো ইজি ছিল না জিনিসটা। আমি 2016 সালে প্রথম একটা জব ইন্টারভিউতে কল পাই। আমি যখন জব ইন্টারভিউতে যাই, আমার কাছ থেকে প্রশ্ন করা হয় যে মিস্টার কাউসার, টেল মি হোয়াট ইজ মার্কেটিং। আমার যে আনসারটা ছিল টেবিলের পাশ থেকে, আমি আনসারটা করছিলাম, স্যার আই এম নট দ্য স্টুডেন্ট অফ মার্কেটিং। লিটারেলি আমাকে লিটারেলি ঘাড় ধাক্কা দিয়ে বের করেছি, লিটারেলি। বের হওয়ার পর আমি চিন্তা করলাম, শিট, আমি কিন্তু যে জবটাতে অ্যাপ্লাই করছিলাম সেটা একটা সেলসের জব ছিল। সেলসের জব ছিল, Right. আচ্ছা আচ্ছা। আমি তখন চিন্তা করলাম, শিট, আমি মার্কেটিংয়ে ক্যারিয়ার করতে এসে মার্কেটিংকে আমি এটাই জানি না। অ্যান্ড আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে মার্কেটিং কি, আমি আনসার করছি, স্যার আই এম নট দ্য স্টুডেন্ট অফ মার্কেটিং। আমার থেকে বোকা এই পৃথিবীতে আমার মনে হয় না আর কেউ ছিল ওই সময়। আচ্ছা। আমি তখন বের হয়ে প্রথম আমার ফোনে যে সার্চটা করি সেটা হচ্ছে হোয়াট ইজ মার্কেটিং। অ্যান্ড ওই যে মার্কেটিংয়ে ঢুকছি আমি 2016 সালে, আজকে 2025 সাল, আমি আর এই মার্কেটিং থেকে আর বের হইতে পারি নাই। এখন আমি মার্কেটিংয়ে সামহাও রয়ে গেছি, এখানে আমি ক্যারিয়ার করে ফেলছি, এখানে আমি সংসার করতেছি। সেই হচ্ছে আমার শুরু হওয়ার গল্প। এটা কি সামহাও এরকম যে আচ্ছা আমাকে এই কোশ্চেনটা করলো, আমি এর শেষ দেখে ছাড়বো, এরকম কিছু ছিল, জিত ছিল? এই জিতটা আমার আরো পরে আসছে, বাট ওই দিন ছিল না। ওই দিন যেটা আমার মধ্যে কাজ করছে সেটা হচ্ছে হোয়াট ইজ মার্কেটিং। আমি একটু জানি। হ্যাঁ, হোয়াট ইজ মার্কেটিং লিখে সার্চ করার পর আমার না মার্কেটিং ভালো লাগছে। আচ্ছা। আমার কাছে মনে হয়েছে মার্কেটিং একটা ক্রিয়েটিভ জায়গা। এখানে মানে আপনার শারীরিক পরিশ্রমের চাইতে মেন্টাল এনার্জিটা এখানে অনেক বেশি দরকার। এখানে আপনাকে অনেক মেক সেন্স করে আর কি জিনিসগুলো। আমার কাছে মনে হয়েছে এগুলো আমাকে রিলেট করে। এটা কবে মনে হলো? মানে হচ্ছে গ্রাজুয়েশন করার পরে জবে? আমি গ্রাজুয়েশন করছি 2013-তে, আর 2016-তে আমি প্রথম জব ইন্টারভিউতে কল পাই। অ্যান্ড ইন্টারভিউ থেকে আমি জাস্ট লিটারেলি আমাকে বের করে দেয়। অ্যান্ড ওখান থেকে আমি সার্চ করি হোয়াট ইজ মার্কেটিং। অ্যান্ড মার্কেটিং, আর মজার জিনিস হচ্ছে আমি বেসিক্যালি ইন্টারভিউ দিয়েছিলাম ঢাকায়। আচ্ছা। ঢাকা থেকে চিটাগঙ্গে ব্যাক করতে করতে আমি পড়তেছিলাম হোয়াট ইজ মার্কেটিং, মার্কেটিং নিয়ে ইউটিউবে ভিডিও দেখতেছিলাম। আমাকে এই জিনিসগুলো খুব ট্রিগার করে যে মার্কেটিং তো অনেক ক্রিয়েটিভ জায়গা, বা মার্কেটিংয়ে আমার কাছে মনে হচ্ছে আমি ভালো করতে পারবো। আমি খুঁজে বের করছি আমি ভালো করতে পারবো। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন করি হচ্ছে, বা আমি অনেকের কাছে এই কোয়েশ্চেনটা করার চেষ্টা করি, সেটা হচ্ছে এরকম যে আচ্ছা আপনি গ্র্যাজুয়েশনের পরে কি আপনি হোয়াট ইজ মার্কেটিং হচ্ছে সার্চ করছেন? তাহলে ভাইয়া এই মার্কেটিং জিনিসটা তো আমাদের দৈনন্দিন জীবনে অলওয়েজ ছিল। আমাদের এডুকেশন সিস্টেমে আপনার কি মনে হয় না আর কি, আপনার কি মনে হয় না যে আমাদের এডুকেশন সিস্টেমে এই শিক্ষাটা যদি আরও আগে প্র্যাকটিক্যালি আসতো, তাহলে আমরা আজকে এতদিন লাগতো না হয়তো এই ক্যারিয়ারটা করতে? আমি তো এখনও খুব স্ট্রংলি বিলিভ করি যে যিনি বিসিএস দিয়ে পুলিশ হবেন, ওনার ছোটোবেলা থেকে এমই থাকা উচিত আমি পুলিশ হব, বা একাডেমিক সিস্টেম ওনাকে এই এমটা দেখাই দেওয়া উচিত তুমি বড় হয়ে পুলিশ হবা। তাহলে উনি স্কুল থেকে পড়াশোনা, আমি তো স্কুল বলবো না, অ্যাটলিস্ট ভার্সিটি থেকে উনি পড়াশোনা করবেন পুলিশ কি, আইন কি, কিভাবে প্রশাসন চলে, উনি এই জিনিসগুলো পড়াশোনা করবেন, উনি ফিজিক্যাল ট্রেনিং নেওয়া শুরু করবেন। যদি এই মোটিভটা উনি অ্যাটলিস্ট ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে, মানে এই ড্রিমটা যদি দেখেন আর কি। তো সেম আমি ধরেন ফর এক্সাম্পল আমি এখন দেশের একজন ভালো মার্কেটার, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতে, ধরে নেন আমি যদি একজন ভালো মার্কেটার হয়ে থাকি, তাহলে আপনার কি মনে হয় না 2013 সালে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর এই ভালো মার্কেটার হইতে আমার তো 6-7 বছর সময় লাগছে, ডেফিনেটলি, তাই না? এই 6-7 বছর দেশের জন্য ওয়েস্টেজ, দেশের সময় ওয়েস্টেজ হয়েছে না? আমি তো দেশের একটা রিসোর্স। আমি যদি আরো 6 বছর আগে আমার ক্যারিয়ারটা খুঁজে পাইতাম, তাহলে আমি হয়তো দেশে আরো বেশ কিছু অবদান রাখতে পারতাম। ফর এক্সাম্পল, গ্র্যাজুয়েশনের প্রথম থেকে যদি পাইতেন, হ্যাঁ এক্সাম্পল, যে আমি রাইট নাও একটা মার্কেটিং এজেন্সি চালাচ্ছি।
সো আমার এজেন্সিতে অ্যাটলিস্ট ধরেন 10টা ছেলে কাজ করতেছে, বা আমাদের 17-18 জনের টিম। এই যে 17-18 জনের রুজি রোজগার বা 17-18টা ফ্যামিলিতে কিন্তু আমি কন্ট্রিবিউশন রাখতেছি। এই কন্ট্রিবিউশন হয়তো আজকে আমি যদি আর 6-7 বছর আগে শুরু করতে পারতাম, এটা হয়তো এখন 180 জনের টিম হইতো, এটা হয়তো 150 জনের টিম হইতো, 70 জনের টিম হইতো। আমার কন্ট্রিবিউশন দেশের জন্য আরো বেশি হইতো। এই কোয়েশনটা আমি আসলে সবাইকেই করি, এবং আমার খুব একটা আফসোস কাজ করে যে আমাদের ঠিক আছে এডুকেশন অনেকে হচ্ছে ট্র্যাপ বলে, কিন্তু বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা একটু বেশি ট্র্যাপ আমার মনে হয় আর কি। ওই যে সেম আমারও এডুকেশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে খুবই উল্টাপাল্টা, কিন্তু শেষে এসে হচ্ছে এই যে কন্টেন্ট, ফিল্ম অ্যান্ড মিডিয়া বা এইসবে এসে আটকা পড়ছি। আচ্ছা, এটা আমি একটা পয়েন্ট শেয়ার করি। আমাদের একটা স্টুডিও আছে, তো ইনফ্যাক্ট আমরা আমাদের স্টুডিওতেই বসে আছি। সো আমাদের একটু নেম ইজ কন্টেন্ট ফ্যাক্টরি। যদি আপনারা কেউ কন্টেন্ট তৈরি করতে চান তাহলে হচ্ছে এখনই, আচ্ছা আমি এখানে নাম্বার দিয়ে দেবো, আপনারা ফোন করতে পারেন। আচ্ছা, ভিডিওটা স্পন্সর বাই কন্টেন্ট ফ্যাক্টরি হতে পারে। বাই দ্য ওয়ে, যদি ওটা স্পন্সর বাই কন্টেন্ট ফ্যাক্টরি না, আমরা একটা ফ্রেন্ডলি পডকাস্ট করতেছি আর কি। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হলো ইনফ্যাক্ট আমাদের এই স্টুডিওটা যিনি পরিচালনা করেন, নোমান ভাই। নোমান ভাইয়ের ব্যাকগ্রাউন্ড হচ্ছে মিডিয়া, ফিল্মস অ্যান্ড মিডিয়া। ওকে, কিন্তু ওনার ক্যারিয়ার হচ্ছে কর্পোরেট ট্রেনার। দেখেন, ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফিল্মস অ্যান্ড মিডিয়া। উনি ফিল্মস অ্যান্ড মিডিয়া নিয়ে পড়াশোনা করার পর উনি সামহাউ ওনাকে খুঁজে পান নাই, মানে উনি ওনাকে আবিষ্কার করতে পারেন নাই। উনি চলে গেছেন কর্পোরেটে, ওখানে সফট স্কিল ট্রেনিং দেন। আচ্ছা, ওখানে কাজ করতে করতে আবার ওনার কাছে মনে হয়েছেন যে না, সফট স্কিল ট্রেনিং মনে হয় আমার জন্য না, খুবই ভালো হয় আমি যদি আবার আমার পুরনো ট্র্যাকে ফিরতে পারি, এবং উনি আবার এসে মিডিয়া নিয়ে কাজ করা শুরু করেন। এই যে খুঁজে পাওয়াটা, এটা যদি আমরা ভার্সিটি লেভেলে পেয়ে যেতাম, আমরা যদি ইন্টার লেভেলে পেয়ে যেতাম, আমরা যদি আমাদের যে নবম দশম মানে 9-10-এ যদি আমরা পেয়ে যেতাম, তাহলে দেখেন আমরা আসলে প্রায় 10 ইয়ার্স আমরা হচ্ছে পিছিয়ে আছি। তবে এই খুঁজে পেতে আসলে হয় কি, লাইক ধরেন আমরা সবসময় খুঁজে পাই না নিজেদেরকে। না, এই যে আপনি লিখছেন না 1% বেটার এভরিডে, তো এইভাবে প্রত্যেকটা মানুষ চিন্তা করে না। লাইক ধরেন আমার যদি একটা ফ্রেন্ড থাকতো যে আমাকে যদি বোঝাতো যে দোস্ত তোকে প্রত্যেক দিন 1% বেটার হতে হবে, এই কনসেপ্টটা আমি বুঝতাম না ভার্সিটিতে থাকতে। যদি আমার একটা ফ্রেন্ড থাকতো, আমার একটা টিচার থাকতো, আমার একটা মেন্টর থাকতো, ইভেন আমাকে যে টেক্সট বই পড়াচ্ছে সেই টেক্সট বইয়ের কোথাও যদি লেখা থাকতো যে তুমি ডেইলি 1% নিজেকে বেটার করার ট্রাই করো, এই মোটিভেশনটা যদি আমার থাকতো আমি কিন্তু করতাম। আমি যে নোমান ভাইয়ের গল্প বললাম, উনি হয়তো সামহাউ ওই মেন্টরটা পাননি। মিডিয়া নিয়ে যদি ক্যারিয়ার করবেন, ওনার ওই মোটিভেশনটা ছিল না। এটা হয়তো উনি কর্পোরেটে এসে কোনো এক ফ্রেন্ড, কলিগ বা FNF কারো কাছ থেকে জানতে পারছেন যে রাইট নাও মিডিয়াতে ভালো ক্যারিয়ার হচ্ছে। মিডিয়া মানে আগের সেই মিডিয়া না যে তোমাকে টেলিভিশনে যাইতে হবে। এখন সোশ্যাল মিডিয়াতেও কাজ করা সম্ভব, কন্টেন্ট নিয়ে কাজ করা সম্ভব। দুনিয়া কন্টেন্টে শিফট হয়ে গেছে, কন্টেন্টের ডিমান্ড আসতেছে। এটা উনি হয়তো সামহাউ কোথাও থেকে জানতে পারছেন বলে উনি আবার ওনার ট্র্যাকে ব্যাক করছেন। সেম মনে করেন আমি হচ্ছে ভিন্ন ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তো আমি যখন কন্টেন্ট নিয়ে কাজ শুরু করছি, দেন আমি রিয়েলাইজ করছি ওকে আই নিড টু লার্ন সামথিং অ্যাবাউট ফিল্ম অ্যান্ড মিডিয়া। এরপর কিন্তু আমি মাস্টার্স করছি হচ্ছে ফিল্ম অ্যান্ড মিডিয়াতে, কারণ আমার হচ্ছে এখন এখানে ক্যারিয়ার করতে হবে, আরও ভালোভাবে জানতে চাই খুঁটিনাটি, দেন হচ্ছে মাস্টার্স করছি। ভাইয়াও সেম। এই যে খুঁজে পাওয়াটা ভাইয়া আমার লাগছে অনেক বেশি সময়, আপনারও সেম? আমার অনেক সময় লাগছে। আচ্ছা ভাইয়া, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। সেটা হচ্ছে আপনি যেই জার্নিটা, আপনার যে কেরিয়ারটা স্টার্ট করছেন, তখন তো অনেক স্বপ্ন নিয়ে আপনি হচ্ছে কেরিয়ারটা স্টার্ট করছেন। আপনি কি মনে করেন প্রায় তো 6-7 বছরের একটা জার্নি না? 9 বছর প্রায় একটা জার্নি। এই জার্নিতে এই 9 বছরে আপনি আসলে যেই জায়গায় যেতে চাইছিলেন সেই জায়গায় কি এখন আছেন? যদি মোটা দাগে হ্যাঁ না যদি উত্তর দিতে বলি, হ্যাঁ আছেন আলহামদুলিল্লাহ। অ্যান্ড মোর দেন দ্যাট মাশাআল্লাহ। ওকে, আচ্ছা আরও একটা মোটা দাগে প্রশ্ন, আমি চাই আপনার এই লেভেলে আসতে, মানে এই কোয়েশনটা হচ্ছে দর্শক সারিতে যারা আছে বা পডকাস্টটা যারা দেখতেছে, অনেকেই এখন দেখি কি সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ড শুরু হয়েছে, ঠিক আছে? আমি এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ইভেন আপনার একটা কোর্সও আছে যে স্টার্টিং এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। হ্যাঁ, এটার ভালো দিকটা হচ্ছে হ্যাঁ, যারা হচ্ছে গাইডেন্স পাচ্ছে না সঠিক, তারা হচ্ছে গাইডেন্স পাচ্ছে, যেটা আমরা পাইনি বা আপনি পান নাই, এই গাইডেন্সটা পাচ্ছে ওই কোর্সটার মাধ্যমে। আরেকটা হচ্ছে আমি আউট অফ নোয়ার, আমার এটা ভালো লাগলো, আমি হচ্ছে এখান থেকে আর্নিং করতে পারবো, ওকে আমি একটা অপরচুনিটি দেখছি, সব বাদ আমি এটা শুরু করলাম। এটা কিন্তু ব্যাড সাইড, রাইট? তো এই জায়গাটায় কি করা উচিত, কি করা উচিত না, এখানে আসলে বেনিফিটস কি, প্রোজ অ্যান্ড কনস যেটাকে বলে আর কি, এটা যদি একটু সংক্ষিপ্ত। আচ্ছা, এখানে একটা ডিসক্লেমার দিই আমি।
গতকালকেই আমার একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করলো যে ভাইয়া আমি তো রাইট নাও জব করি, আমি চাচ্ছি আমার কারেন্ট জবটা ছেড়ে দিয়ে ডিজিটালে ক্যারিয়ার শুরু করব, আমাকে আসা উচিত কিনা, বা আমি ডিজিটালে আসলে সাকসেসফুল হব কিনা, অথবা ওই যেটা আমাদেরকে ট্যাবও থাকে, আমি কি লাখ টাকা কামানো শুরু করবো কিনা, যেটা আমাদের ট্যাবও। আমি ওনাকে খুবই স্ট্রেট একটা প্রশ্ন, মানে স্ট্রেট একটা আনসার দিলাম, যেটা হলো আমি এমনও ইঞ্জিনিয়ারকে চিনি যে এখনও একটা জব খুঁজতেছে, যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলছে, মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, স্টিল একটা জব সিক করতেছে এখনও। অর্থাৎ আপনি একটু এভাবে চিন্তা করেন, আপনি যখন ছোট ছিলেন, আমি মানে ড্যাম শিওর যে আপনার আব্বু বা আম্মু এই কথাটা একবার বলছে, আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, ডক্টর বানাবো, তাই তো? সো খুবই কমন কথা, ইঞ্জিনিয়ার বানাবো না ডক্টর বানাবো। সো যেই ড্রিমটা আমার বাবা মা দেখতো, সেই ড্রিমের পেশায় এসেও মানুষ রাইট নাও আনএমপ্লয়েড অবস্থানে আছে। রাইট। এখানে ডিজিটাল মার্কেটিং করে আপনি লাখ টাকা কামাবেন, আপনি আজকে এসে কালকে সাকসেস পাবেন, আপনি আজকেই শুরু করে রাতারাতি বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হয়ে যাবেন, এটা তো আমরা আসলে কল্পনাই করতে পারি না। আপনার সময় লাগছে 9 বছর। আমার লাগছে 9 বছর, তাও কি 4 বছর অপেক্ষা করে, মানে 4 বছর তো আমি ধাক্কা খেয়ে মানুষ হয়েছি। হ্যাঁ, মানুষ হইতে আমার 4 বছর লাগছে, মানে আমি দুনিয়া চিন্তা আমার 4 বছর লাগছে। এটা হয়তো ওদের লাগবে না। আমি একটা ইন্টারেস্টিং গল্প শেয়ার করি আপনার সাথে, আপনার মানে আপনারও ভালো লাগবে, আপনার অডিয়েন্সও বেশ ইন্টারেস্টিং পাবে। আমি বেসিক্যালি 2016 সালে প্রথম একটা জবে জয়েন করি, যখন আমি জানতে পারছি মার্কেটিং কি জিনিস। আচ্ছা। আমি এরপরে মার্কেটিংয়ের জবগুলোতে অ্যাপ্লাই করা শুরু করি ওই ইন্টারভিউর পরে। সো অ্যাপ্লাই করতে 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 আমার কাছে আরেকটা ইন্টারভিউ কল আসে, সেটাও ঢাকা থেকে আসে। তো আমি ঢাকায় আসলাম, ইন্টারভিউ দিলাম, আমার জব হইল। খুবই ছোটো একটা কোম্পানি, খুবই ছোটো একটা পজিশন, ওইটাও সেলসের পজিশনই, মার্কেটিং বলবো না, সেলসের পজিশন। আমার স্যালারি ধার্য করা হলো 7,000 টাকা। আমি চিন্তা করলাম 7,000 টাকায় মানে 7,000 টাকায় চাকরি করবো, আমি তো একটা গ্র্যাজুয়েট ছেলে, কি 7,000 টাকায় চাকরি করবো আমি? ওই সময় আমি চিটাগনিয়ান, সো আমি চিটাগংয়ে বসে ওই সময় টিউশনি করে আরও বেশি টাকা কামাই। হ্যাঁ, ছোটোখাটো ব্যবসা করি তখন। না, আমার রক্তের ভেতরে আসলে ছোটো থেকেই ব্যবসা ছিল, ছোটোখাটো ব্যবসা করি, তখন আমি অনেক টাকা ইনকাম করি। আমি চিন্তা করলাম 7,000 টাকা দিয়ে আমি চাকরি কখনোই করবো না। আমি চিটাগং চলে আসলাম। আমার এক ফ্রেন্ড আমাকে মোটিভেট করলো যে দোস্ত, আমার মনে হয় তোর এই জবটায় জয়েন করা উচিত। আমি বললাম কেন? সে বললো তোর ঢাকায় যাওয়া উচিত, ঢাকায় গিয়ে দেখা উচিত যে ঢাকা কত ফাস্ট চিটাগংয়ের থেকে। দেখেন, চিটাগং কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটি, তাই না? একদম ক্যাপিটাল, বিজনেস ক্যাপিটাল কিন্তু। সো বিজনেস ক্যাপিটাল থেকে আসছি আমি। বিজনেস ক্যাপিটাল থেকে আসার পরও আমার ফ্রেন্ড আমাকে বলছে তো ঢাকায় যাওয়া উচিত, ঢাকা কত ফাস্ট এটা বোঝার জন্য। তার মানে আপনার যে চিটাগং কত পিছনে এবার চিন্তা করেন। হ্যাঁ, রংপুর, কুড়িগ্রাম তো বাদই দিলাম আমি। এরা আউট অফ সিলেবাস। লিটারেলি আমি চিটাগং ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে চিটাগংয়ের ছেলে হয়ে চিটাগং শহরে থেকে আমি ফিল করি যে আমি কত পেছনে। তার মানে এখান থেকে আমরা যেটা একটা লার্নিং আর কি, লাইফ লেসন, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের আসলে তার কম্পিটিশনটা দেখা উচিত, বোঝা উচিত, তার জানা উচিত যে যার সাথে কম্পিট করতেছে সে আসলে কত ফাস্ট দৌড়াচ্ছে। এইটা যদি আপনি বুঝতে না পারেন না, তো ওই ডিসিশনটাই আপনি নিতে পারবেন না যে আমি আসলে কত পেছনে আছি বা আমার কত সামনে যাওয়া উচিত অ্যান্ড আমার লাইফে কী করা উচিত। সো লাইফের মোটিভটা ওখান থেকে আসে। এখানে না ভাই আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ধরেন আমি থাকি রংপুর, হ্যাঁ, আমি থাকি দিনাজপুর, অথবা আমি থাকি সেই তেঁতুলিয়া অথবা টেকনাফ, হ্যাঁ, কক্সবাজার, আমার বাড়িতে কক্সবাজার, সো আমি ওখানে থাকি। আমি জানি ঢাকা অনেক ফাস্ট, যেহেতু চট্টগ্রামের এর মধ্যে পড়ছে, আমি জানি বিজনেস আমরাও দেখে আসছি ছোটোকাল থেকে। এখন আমার কোয়েশ্চনটা হচ্ছে এরকম যে আমি আসলে ঢাকায় সেটেল হইতে চাই না বা পারবো না, বাট আই ওয়ান্ট টু স্টার্ট এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখন আপনি এইমাত্র যে এক্সাম্পলটা দিচ্ছেন, আমি কিন্তু বুঝতে পারছি আমার জায়গা থেকে কেন দিচ্ছেন। এখন যে ছেলেটা ঢাকায় মুভ করতে পারতেছে না, সে তো ডিমোটিভেট হয়ে যাচ্ছে ভাইয়া। তার জন্য আপনার কি সাজেশন? ফার্স্ট থিং, এখন তো আসলে ঢাকা চিটাগং বলে কিছু নেই, পুরোটাই গ্লোবাল। আপনি তো ঢাকা চিটাগং বলতেছেন, আমি কিন্তু ঢাকায় বসে, ফর এক্সাম্পল নিউ ইয়র্কে আমি সার্ভিস সেল করতেছি। আমি কিন্তু ঢাকায় বসে আছি, আমি নিউ ইয়র্কে সার্ভিস সেল করতেছি। আমার এমনও ক্লায়েন্ট আছে যে প্রত্যেক মাসের, আমি একটা ক্লায়েন্টের এক্সাম্পল দিই, ওনার একটা ক্লাব আছে, ওই ক্লাবে উনি পার্টি করে, প্রত্যেক মাসের 27 তারিখ ওনার পার্টি হয়। তো 27 তারিখ ওনার পার্টি হলে উনি আমাকে প্রত্যেক মাসের 16 তারিখ একদম ফিক্সড নক করে, এবং আমি জানি উনি 16 তারিখ আমাকে নক করবে। 16 তারিখ উনি আমাকে নক করে অ্যান্ড আমাকে বলে যে আমার ক্যাম্পেইনটা স্টার্ট দাও। আচ্ছা, মুখস্থ 17 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত এই 10 দিন ওনার ক্যাম্পেইন চলবে। 27 তারিখ সব টিকিট সেল হয়ে যাবে, এর মধ্যে 27 তারিখ ওনার ক্লাব ভর্তি হয়ে যাবে। এই হচ্ছে ওনার ক্যাম্পেইন। আমি প্রত্যেক মাসে ওনার জন্য ক্যাম্পেইনটা করি ঢাকায় বসে।
দুনিয়া এখন গ্লোবাল, মানে এখন তো টোটালি ইন্টারনেট যেহেতু গ্লোবাল, একটা গ্লোবাল ওয়ার্ল্ডে আছি আমি। তো আমার মনে হয় অনেক বড় বাধা না, তবে হ্যাঁ আপনার সময় বা আমাদের সময় ছিল এটা, আমাদের সময় তো আসলে ইন্টারনেট এতটা আমরা এক্সপ্লোর করতে পারি নাই, এতটা এক্সপ্লোর করতে পারি নাই। সো আমার মতে রাইট নাও চিটাগংয়ে বসে আপনি যে চিটাগংয়ে আছেন এটা ফিল করার দরকার নাই। তবে এতটুকু ঠিক, আপনি ঢাকার থেকে স্টিল অনেক পেছনে থাকবেন। আমি এটা বলবো না যে আপনি ইন্টারনেট আছে বললেই আপনি অনেক বেটার কিছু করে ফেলবেন, এটা আমি বলবো না, বাট চান্স আছে আপনার। এখন এই পয়েন্টটা একটু দেখেন, এই যে আপনি একটা পডকাস্ট করতেছেন, আপনি আমাকে দেখান তো চিটাগংয়ে কয়টা পডকাস্ট আছে। আমি জানি খুব হাতে গুনে হয়তো আমরা একটা দুটো বের করতে পারবো কিনা, আমি জানি না যে চিটাগংয়ের ছেলেরা একটা পডকাস্ট করে চিটাগংয়ে, তাই না? তার মানে স্টিল এখানে আমাদের একটা মাইন্ডসেটের ব্যাপার আছে। ঢাকার ছেলে পেলে ঢাকায় আসলে তারাই আসে যারা রিস্ক নেয়, রিস্ক টেকার। আপনি চিটাগং থেকে আসছেন কেন ভাই? আমি চিটাগং থেকে কেন আসছি, তাই না? আমরা রিস্ক নিয়েছি। সো আমরা যেহেতু রিস্ক টেকার, ক্যারিয়ার রিস্ক নিয়ে নিয়েছি, তাই না? ক্যারিয়ার রিস্ক নিয়ে নিয়েছি আমরা যেহেতু রিস্ক টেকার, এর মানে হচ্ছে একটু ফার্স্ট থাকবই। সো এই সেন্স থেকে তারা স্টিল পেছনে থাকবে, বাট ডিমোটিভেটেড হওয়ার কিছু নাই। দুনিয়া এখন হাতের মুঠোয়, ইফ দে ওয়ান্ট দে ক্যান। আপনি নেটওয়ার্ক বানান, মেন্টর চুজ করেন। নেটওয়ার্কিং থেকে আমি কিন্তু নেটওয়ার্কিংয়ের পিছনে বেশি মূল্যায়ন করছি বা বেশি গুরুত্ব দিছি আপনার ওই ক্লাসটা থেকে, যেটা 2019-এ করাইছিলেন। আচ্ছা, সেই ক্লাস থেকে এইখানে আমি একটু বলে নিতে চাই, আমি আজকে যে জায়গায় আছি এই জায়গায়, বা আমি যেখানে এসে পডকাস্ট করতেছি আপনার সাথে, এই পডকাস্ট পর্যন্ত আসতে কিন্তু আমার অনেক লম্বা একটা জার্নি ছিল। ঠিক আছে, হয়তো মনে হচ্ছে ওয়াও ক্যামেরা একটা নিলাম, বসলাম, না ভাইয়া, এটা জার্নিটা অনেক অনেক কষ্টের ছিল। হ্যাঁ, এই ক্যামেরার সামনে বসে কথা বলতেও আমার 5 বছর সময় লাগছে। আমি লিটারেলি 2018 বা 19 থেকে কন্টেন্ট ট্রাই করছি। আমার সোশ্যাল মিডিয়াতে এখনও 2018 সালে পাবলিশ করা কন্টেন্ট আছে, যেখানে লিটারেলি আমি পাসপোর্ট সাইজের ছবি যেভাবে হয় এভাবে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছি। লিটারেলি এখনো কেউ আমার সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পাবে। আমি দেখছি মানে এই ক্যামেরার সামনে আসতেও কিন্তু আমার 5 বছর লাগছে। হ্যাঁ, এই জার্নিটাতে না, এই যে আসতে পারা বা বুঝতে পারা, যে যেমন আমি যদি বলি বর্তমানে এখন আপনি যদি আপনার নিজের ব্র্যান্ডিং করেন, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, অথবা আপনি যদি আপনার বিজনেসের গ্রোথ চান, তাহলে ডেফিনেটলি একটা পারফেক্ট টাইম হচ্ছে আপনি এখন পডকাস্ট শুরু করেন। হ্যাঁ, হতে পারে না মাস্ট। হ্যাঁ, এখন আমি যে পডকাস্টটা করতেছি নিশ্চয়ই এখানে একটা কারণ আছে, ডেফিনেটলি অবশ্যই কারণ আছে। তো এই যে কারণটা আমি ফাইন্ড আউট করতে পারছি, রিজন আমি ঢাকায় থাকি, সিম্পল আনসার। হ্যাঁ, একমাত্র রিজন। যেমন আমি কক্সবাজার থাকি, আমার এইসব ফ্যাসিলিটি কক্সবাজার আরও বেশি আছে। কক্সবাজার সমুদ্র সৈকতে যান, দেখবেন যে ক্যামেরা এর চাইতে অনেক দামি ক্যামেরা ওখানে। তাইলে আমি ওখানে থেকে কেন করতে পারি না? বিকজ অফ মাইন্ডসেট। আমার সেই মাইন্ডসেটটা আমাকে কক্সবাজার তৈরি করে দেয় নাই। ইয়েস, সে আমাকে শিখাইছে কীভাবে বিজনেস করতে হয়, কিন্তু অনলাইন থেকে কিন্তু আমরা অনেক দূর পিছিয়ে ছিলাম। ঠিক আছে, এখন হয়তো আমাকে আমার ফ্রেন্ড সেদিন কল দিয়ে বলতেছে, ভাই তোকে তো দেখি, তোকে তো সোশ্যাল মিডিয়াতে দেখি ভালো লাগে, মানে আমরা খুব থ্যাঙ্কফুল যে তুই এরকম কিছু একটা করতেছিস। এই যে আমার ছোট্ট একটা অ্যাচিভমেন্ট, এটা কিন্তু আমি ওখানে থাকলে কখনোই করতে পারতাম না। তো আপনার কথাটা আমি বুঝতে পারছি কেন বলছেন। তো আপনারা যারা হচ্ছে যে এই ডিজিটাল বিজনেস শুরু করতে চান, বা ডিজিটাল বিজনেস এমন না যে এজেন্সি শুধুমাত্র, আপনি একটা অনলাইন বিজনেস করতে চান, ঢাকা আসেন, মিনিমাম 6 মাস 1 বছর থাকেন, ইফ পসিবল, যদি পসিবল হয়। কেন, ঢাকার বাইরে যেমন বগুড়াতে আমি অনেকজনকে চিনি, বগুড়া থেকেই কিন্তু তারা অনেক ভালো বিজনেস করে। তো এখানে আমার একটা ছোটো ইনপুট আছে। আমি সেই 2019 বা 20 সালে 2-3টা ছেলের সাথে আমার পরিচয় হয় যারা বগুড়া থাকে। আচ্ছা, এবং যারা তখন এসএসসি পরীক্ষা দিবে, মাত্র এসএসসি পরীক্ষা, তারা বগুড়াতে বসে একটা গিফট বিজনেস স্টার্ট করে, এবং এই বিজনেসটাকে অলমোস্ট ব্র্যান্ডও তারা বানাই ফেলে বগুড়াতে বসে। এবং তাদের মানে এই যে আমরা একটু আগে কথা বললাম, তোমাকে ঢাকায় আসতে হবে, নেটওয়ার্কিং করতে হবে, ওই ভালো মাইন্ডসেটের মানুষদের সাথে মিশতে হবে, পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে, যা যা বললাম আমি তার একটা এক্সাম্পল দিই। তারা সম্ভবত 3 বন্ধু, সিয়াম, ফাহিম, আরেকজনের নাম আমার এই মুহূর্তে মনে নাই। সো যদি সিয়াম, ফাহিম আমার এই পডকাস্ট শুনে থাকে তাহলে ওরা কানেক্ট করতে পারবে। সো এরা কি করছে জানেন? এরা বগুড়ায় বসে একটা গিফট শপ লঞ্চ করছে। ওকে, নাম দিয়েছে গিফটি। আমি জানি না রাইট মেয়েদের অস্তিত্ব আছে কিনা। ওকে, এরা যেটা করছে, বগুড়া থেকে এদের টোটাল যে প্রোডাক্ট ছিল তার মধ্যে একটা প্রোডাক্ট ছিল স্কেচিং। তাদের মধ্যে একজন পেইন্টার ছিল, আর্টিস্ট ছিল, যে হচ্ছে আর্ট মানে স্কেচ করতো, এবং এটা ফ্রেমে বাঁধাইয়ে তারা গিফট হিসেবে সেল করতো। আপনি চাইলে আপনার কোনো ফ্রেন্ডের জন্য বা আপনার মায়ের জন্য স্কেচ করে নিতে পারবেন। বুঝতে পারছি। তারা কি করছে দেখেন, তারা আমার একটা স্কেচ করছে, আমার সোশ্যাল মিডিয়া থেকে একটা ছবি নিয়ে স্কেচ করছে, এটাকে ফ্রেমে বাঁধাইছে,
নিজেরা ঢাকায় আসছে এবং আমাকে গিফট করছে, শুধু আমাকে না, মোটামুটি তাদের কাছে যাদেরকে মনে হয়েছে অর্ধিট এই গিফটটা দেওয়া যায়, তার প্রত্যেককে একটা একটা করে ফ্রেম গিফট করে আসছে। অ্যান্ড আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছি যে গিফটি, ফাহিম, সিয়াম এরা হচ্ছে কি আমাকে এই গিফটটা দিয়ে গেছে। সো দেখেন এখান থেকে তারা আস্তে আস্তে ব্র্যান্ড হওয়া শুরু করছে। এটা আমি একটা এক্সাম্পল দিলাম, জাস্ট এক্সাম্পল, মানে এরা আরো অনেক কিছু করছে। তাই তো দেখেন বগুড়াতে বিজনেস করছে ঠিকই, কিন্তু ঢাকা শহরকে তারা কানেক্ট করছে somehow। মানে এই মার্কেটটাকে কানেক্ট করছে, Right. যে আমার 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 যে অডিয়েন্সটা আছে, টার্গেট অডিয়েন্সটা আছে, যে সব বিজনেসের অডিয়েন্সটা একরকম না বা কাস্টমার একরকম না, আমার যে টার্গেটেড কাস্টমার আছে তারা আসলে কি চায়, কি করে, কাকে Right. ফলো করে, Right. তারা জাস্ট ওইটাকে খুঁজে বের করছে। Simple, simple. দেন যাকে ফলো করে তার পর্যন্ত তারাও পৌঁছাইছে ব্র্যান্ড। Right. তো এখানে কিন্তু নেটওয়ার্কিংয়ে খেলা, Definitely. এখানে নেটওয়ার্কিং খেলা। এখন অবশ্য অনেকে হচ্ছে আমাদের সাথে দ্বিমত হইতে পারেন যে বাইরে থেকে কি ব্র্যান্ড বিল্ড করা পসিবল না? Definitely possible. ডেফিনেটলি Definitely পসিবল। possible. কিন্তু আমি যদি এইভাবে বলি, একটু আমার মতো যারা আর একটু বোকাশোকা তাদের জন্য আসলে মেন্টরশিপ দরকার। যারা হচ্ছে আমরা জানি না, দেখেন আমরা ছোটোবেলা থেকে পড়াশোনা করে বড় হয়েছি এরকম যে আমাদের টিচাররা বলে দিত যে কী করতে হবে। right. দ্যাট মিনস কি আমরা আসলে মেন্টরশিপ ছাড়া চিন্তা করতে পারি না। ম্যাক্সিমাম যারা হচ্ছে পারে তারা ইউনিক ভাই, আমরা এক্সেপশন নিয়ে কথা বলতেছি না, আমরা মোস্ট কমন থিংস নিয়ে কথা বলতেছি। আমি কমন ম্যান, আপনি কমন ম্যান, আমাদের জন্য মেন্টরশিপ দরকার। আর বেস্ট মেন্টরশিপ ইন বাংলাদেশ সবাই থাকে ঢাকায়, ম্যাক্সিমাম So, মেজরিটি। এখন আপনার ঢাকায় আসা পসিবল হচ্ছে না, ওকে, আপনি অনলাইন কোর্স বাই করেন, আপনি ঢাকায় এসে হচ্ছে অফলাইন কোর্স করে যান 6 মাসের জন্য, 3 মাসের জন্য কোর্স করে যান, এরপরে আপনি এলাকায় গিয়ে হচ্ছে বিজনেস করেন। ঠিক আছে ভাইয়া, আমরা হচ্ছে গাইডেন্স নিয়ে তো অনেক কথা বললাম, মানে এই লেভেলে যদি কেউ বিজনেস করতে চায়। এখন আরও একটা কমন কোয়েশ্চেন হবে, ডিজিটাল বিজনেস তো বুঝলাম, ডিজিটাল মার্কেটিং এজেন্সি তো বুঝলাম, অনলাইন বিজনেস আমি শুরু করতে চাই। যে আমি সাপোজ হচ্ছে এই যে এটা মনে করেন কাপ বা এরকম কিছু একটা, একটু আগে যে গিফটের কথা বললাম বা ওয়াচ বললাম বা টি শার্ট বললাম, আমি এরকম কোনো একটা বিজনেস করতে চাই। ইজ ইট পসিবল টু স্টার্ট ফ্রম ভিলেজ বা আমি যেখানে থাকি? ডেফিনেটলি পসিবল। আমি আমারই একটা ক্লায়েন্টের কথা বলি, হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে বিজনেস করতেছে। ওনারা শুরু করছে ঘি দিয়ে বিজনেস শুরু করছে। তো ঘি থেকে ওনারা আস্তে আস্তে সরিষার তেল, এই সেই পিঠা পর্যন্ত এখন বিক্রি করে। সো ওনারা অর্গানিক্যালি প্রত্যেক মাসে 15-16 লাখ টাকা সেল করে প্রত্যেক মাসে। ওকে, তো ওনাদের যে বিজনেসটা, ওনারা এই বিজনেসটার কারেন্সি হিসেবে মানে যেটা তৈরি করছে, বিল্ড করছে, সে হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড। এটা আপু, উনি ওনার রিয়েল পার্সোনালিটি তুলে ধরে। নাম রিভিল করা যাবে নাকি? হ্যাঁ, অনন্যা রিভিল করা যাবে, আচ্ছা, আচ্ছা। অনন্যা। ওনাদের Okay. বিজনেসটার নামই অনন্যা, Okay. আপুর নামও অনন্যা। সো ওনারা যেটা করে সেটা হলো, আপনি লিটারেলি অনন্যা নামটা তো পাইছে সবাই, অনন্যা লিখে সার্চ করে, ওনারা লিটারেলি আপনি গেলে দেখতে পাবেন ওনার হাজবেন্ড ঘুমাচ্ছে রাতের বেলা, উনি ভিডিও ক্যামেরা অন করে গান গাচ্ছে, এটা ওরা পেজে দিচ্ছে। হাজবেন্ড ওয়াইফ ঘুরতে যাচ্ছে, এটাও তারা পেজে দিচ্ছে। হাজবেন্ড ওয়াইফ ওনার হিন্দু পূজা করতেছে, এটাও তারা তাদের পেজে শেয়ার করতেছে। কাপল ব্লগিং টাইপের বিজনেসও করতেছে, কাপল ব্লগিংও করতেছে। করতেছে। আমি কাপল ব্লগিং বলবো না, বাট তারা নিজেদের একদম ট্রু পার্সোনালিটি তৈরি করতেছে। বুঝতে পারছি। সে যা তাই। এতে যেটা হইছে, এনাদেরকে কিছু মানুষ খুব পছন্দ করা শুরু করছে, ওনাদের একটা ফ্যান বেস তৈরি হয়েছে, Fan base তৈরি হইছে। এবং ওই ফ্যান বেস ওনাদের কাছ থেকে কন্টিনিউয়াসলি প্রোডাক্ট পারচেজ Product করতেছে, purchase করছে। এবং মান্থলি তারা 15-16 লাখ টাকা সেল করতেছে সিরাজগঞ্জে বসে। সিরাজগঞ্জে আমারই ক্লায়েন্ট Wow. সিরাজগঞ্জে বসে তারা 15-16 লাখ টাকা অর্গানিক্যালি সেল করতেছে, কোনো পেইড প্রমোশন ছাড়া, ওয়াও, জাস্ট অর্গানিক্যালি That 15-16 means লাখ টাকা প্রফিট মার্জিন হিউজ। প্রফিট মার্জিন ডেফিনেটলি হিউজ। Okay. সো এখানে আমরা এটাই এভাবে তুলে ধরবো আর কি, যে আপনি মানে অনলাইন বিজনেস করার জন্য ঢাকায় আসতে হবে নট নেসেসারি, ঢাকার বাইরে থেকে অনলাইন বিজনেস করা সম্ভব, অলরেডি করতেছে মানুষ, ডেফিনেটলি সম্ভব। তবে এখানে যেই সাজেশনটা আমার থাকবে সেটা হচ্ছে, আপনি যদি মোটামুটি একটা ভালো ক্যাপিটাল না থাকে, একটা ভালো ক্যাপিটাল, আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন তাহলে আপনার ক্যাপিটাল অনেক বেশি দরকার নাই। আর যদি আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করতে না পারেন তাহলে আপনাকে হিউজ ক্যাপিটাল নিয়ে নামতে হবে। যেমন ফর এক্সাম্পল, ধরেন আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করতেছেন, আপনি 10,000 টাকার প্রোডাক্ট আনেন, কোনো অ্যাডভার্টাইজমেন্ট লাগবে না, এমনিতেই দেখবেন কোনো না কোনোভাবে সেল হয়ে গেছে আপনার এমনিতেই। বাট আপনার যে পার্সোনাল ব্র্যান্ডিং না থাকে, মানুষ লাইক আপনার কোনো পেজ, আপনার পেজে কোনো ফলোয়ার নাই, আপনাকে কেউ ওইভাবে পছন্দ করে না, আপনি কিছু একটা বললে বিশ্বাস করে না। পার্সোনাল ব্র্যান্ডিং মানে তো এটাই, যে আমি যেটা বলবো বিশ্বাস করবে। সো আপনার যদি ট্রাস্টটা মার্কেটে না থাকে, আপনি 10,000 টাকা না, আপনি 1,000 টাকা প্রোডাক্ট এনেও দেখবেন সেল করতে অনেক স্ট্রাগল করতে হবে। তাহলে আপনাকে কী করতে হবে? পেইড প্রমোশন করতে হবে। 1,000 টাকার প্রোডাক্ট পেইড প্রমোশন করতে গিয়ে আপনি দেখবেন
400 টাকা আপনার অ্যাডভার্টাইজমেন্টের পেছনে চলে গেছে। 400 টাকা যদি অ্যাডভার্টাইজমেন্টের পেছনে চলে যায়, যেহেতু আপনি নতুন, 400 টাকা চলে যাবে, 300 টাকা 400 টাকা চলেই যাবে। আপনি রাখবেন কি, দিবেন কি, করবেন কি, রাইট, তাই না? আপনার হাতে কিন্তু ওই মার্জিন যদি না থাকে, এখন দেখেন অনলাইন বিজনেসে ফান্ডার আসলে কোথায়? অনলাইন বিজনেসে অ্যাকচুয়াল ফান্ডার হচ্ছে এখানে আমি আমার প্রথম প্রোডাক্টটা লসে সেল দিব। আচ্ছা, ফর এক্সাম্পল আমি এই কাপটা বিক্রি করব, ওকে, প্রথম কাপটা আমার অ্যাডভার্টাইজমেন্টে ভালো একটা টাকা চলে যাবে, অ্যান্ড এই কাপটা কেউ একজন নিয়ে যাবে। প্রথমটা হয়তো আমি লসে সেল করলাম অথবা সমানে সেল করলাম মার্জিনে। প্রথমটা তো আপনি এভাবে বলতেছেন, হ্যাঁ। অ্যাকচুয়ালি প্রথমটা হয় না, বাঞ্চ অফ কাপ। হ্যাঁ, মানে আমি প্রথম দিককার কথা বলতেছি। এমন বলতে পারি যে প্রথম লট হ্যাঁ। এক্স্যাক্টলি প্রথম লট না, পয়েন্টটা হচ্ছে আপনার রিপিট কাস্টমার যদি তৈরি না হয় আপনি বিজনেস করতে পারবেন না। Right, okay. প্রথম কাপ বলতে আমি এটা মিন করতেছি, লাইক আপনি এই কাপটা আমার কাছ থেকে কিনে নিছেন, এটা তো সারা জীবন চলবে না, না, একদিন এটা ভাঙবে, শেষ হবে, আপনার নতুন কাপের দরকার হতে পারে, 6টা ব্যাচ আপনার দরকার, আরেকটা কাপের দরকার হতে পারে, আপনার রিলেটিভকে গিফট দিবেন, কিছু একটা দরকার হতে পারে। সেকেন্ড টাইম আমার এই কাপ যদি আপনার ভালো লাগে, আমার কাপের যদি কোয়ালিটি থাকে, আমার কাপটা যদি আপনার কাছে মনে হয় যে রিজনেবল, এবং এই কাপটা আপনার কাছে যদি মনে হয় যে ওয়াও এটা খুব প্রিমিয়াম, এবং আমাকে যদি আপনি মনে রাখতে পারেন, সেকেন্ড টাইম আপনি আমার কাছে এসে আরেকটা কাপ নেবেন, এবং তখন আমার আর আপনার পেছনে অ্যাডভার্টাইজমেন্টে খরচ করতে হচ্ছে না, তখন আমার পিওর প্রফিট থাকতেছে। বিজনেস এভাবে বিল্ড হয়। আপনি স্টার্ট আপগুলোকে দেখবেন কেন তারা বার্ন করে, ওয়াই, কেন ফুড পান্ডা শুধু ডিসকাউন্ট দিয়ে দিয়ে আমাদেরকে স্টার্টিংয়ে, তাই না? স্টার্টিংয়ে কিন্তু তারা আমাকে ডিসকাউন্ট দিয়ে অভ্যস্ত করাইছে, পাঠাও আমাকে ডিসকাউন্ট কুপন দিয়ে দিয়ে অভ্যস্ত করাইছে। তাদের ইন্টেনশন ছিল স্টার্টিং আমি ঢালবো, বাট তুমি যখন অভ্যস্ত হয়ে যাবা, তুমি যখন আমাকে চিনে ফেলবা, আমার জন্য যখন তোমার ট্রাস্ট তৈরি হবে, তুমি নিজে আমাকে খুঁজে বের করে এসে আমার সার্ভিস দেবা, তখন আর আমার অ্যাডভার্টাইজমেন্টে খরচ করতে হচ্ছে না। আমি তো এখন ফর এক্সাম্পল পাঠাও চড়ি, আমি কিন্তু কখন ডিসকাউন্ট কোড খুঁজি না, বাট একটা সময় আমি আগে খুঁজতাম মেসেজে গিয়ে যে দেখি কোনো কুপন কোড আছে কিনা। এখন আমি কোনো কুপন কোড ছাড়াই কিন্তু আমি পাঠাও চড়তেছি, অবস্থ হয়ে গেছি, ফুড পান্ডায় আমি কিনতেছি। এখানে আমি একটা আমার কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আপনি যে এক্সাম্পলগুলো দিচ্ছেন, এরা হচ্ছে স্টার্ট আপ, দে হ্যাভ লট অফ বাজেট টু স্পেন্ড অথবা বার্ন। তো আমি তো সেই রাজশাহীর, আমি তো অথবা সেই মহেশখালীর, বা আমি সেই টেকনাফের কোনো একজন পার্সন যার আসলে ঠিক আছে আমি স্টুডেন্ট। বেশিরভাগ অনলাইন বিজনেসের প্রতি অ্যাট্রাকশন যাদের দেখি তারা হচ্ছে স্টুডেন্ট। আমার কাছে একটা ক্লাস 6-এর মেয়ে কল করছিল কিছুদিন আগে, বলতেছে ভাই আমি আসলে জানতে চাই, আমি আসলে শুরু করতে চাই, আমার কাছে 1000 টাকা আছে, আমি কি অনলাইন বিজনেস শুরু করতে পারবো কিনা। তো অনেকক্ষণ বুঝাইলাম এবং বললাম যে তোমার দ্বারা এটা না, তুমি আর একটু সময় নাও, একটু পড়াশোনা করো। তো এই যে যারা এরা যে ইন্টারেস্টেড হচ্ছে, এটা একটা ভালো দিক, কিন্তু ইন্টারেস্টেড হতে গিয়ে তারা কিন্তু স্ক্যামের সম্মুখীন হচ্ছে। আমার কোশ্চেনটা এটা ছিল না, আমার কোশ্চেনটা হচ্ছে এইখানে যে আমার তো আসলে বার্ন করার টাকা নাই, আমি কি করবো ভাইয়া, আমি কিভাবে শুরু করতে পারি? আচ্ছা, এখানে আমি 2টা সাজেশন দিচ্ছি আপনাকে। প্রথমত, আপনার কাছে যদি অনেক টাকা না থাকে, আপনি অনেক প্রোডাক্টে যাওয়ার দরকার নেই। ফর এক্সাম্পল, আপনি এমন একটা প্রোডাক্ট খুঁজে বের করেন যেটার সাইজ হয় না, যেটার কালার হয় না, যেটার কোনো ভ্যারিয়েশন নাই। ফর এক্সাম্পল, এখন চলতেছে অলমোস্ট সামারে একটা ফ্যান হইলে খুব ভালো হয়। হ্যাঁ, আপনি একটা ফ্যান যখন বিক্রি করবেন, ছোট ফ্যান ধরেন 700 টাকা 500 টাকা একটা ফ্যানের দাম, আপনি একটা ফ্যান কিনতে গিয়ে কখনো বলবেন না ভাই এটার অন্য কালার আছে কিনা, এক্সেল সাইজ আছে কিনা, হ্যাঁ এটার বড় সাইজ আছে কিনা, এটা কোনো ভ্যারিয়েশন হয় না এই জিনিসটা। তাহলে আপনার এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করা উচিত যেটার রাইট নাও ডিমান্ড আছে। গরমকাল ফ্যানের ডিমান্ড আছে, নাম্বার 1। অনেক ট্রেন্ডি প্রোডাক্ট। নাম্বার 2 হচ্ছে এটার সাইজ নাই, কালার নাই, ভেরিয়েশন নাই। আপনি একটা কালার রাখলেই সবাই নিয়ে চলে যাবে, তার মানে আপনাকে অনেক প্রোডাক্ট স্টক করতে হচ্ছে না। আপনি একটা ক্লদিং বিজনেস শুরু করলে কী হবে, আপনাকে শার্ট এক্সেল রাখতে হবে, এল রাখতে হবে, এম রাখতে হবে। আবার শার্ট জিনিসটা কেমন, মানুষ 10টা দেখে একটা কিনে, সে কিন্তু 10টা দেখবে একটা পছন্দ করবে। মানুষের রুচির একটা ব্যাপার আছে, ফ্যানে কোনো রুচি নাই ভাই, একটা হইলেই হয়েছে, বাতাস পাইলেই হয়েছে। সো এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করেন যেখানে আপনি একটা সিঙ্গেল প্রোডাক্ট এবং আপনার কোনো ভ্যারিয়েশন যখন থাকতে হচ্ছে না, আপনার অনেক টাকাও খরচ করতে হচ্ছে না। একটা প্রোডাক্ট অনেক বেশি ইনভেস্টমেন্ট দরকার নাই। ফর এক্সাম্পল, আপনি চায়না থেকে কিছু ফ্যান আনলেন, আমি ধরুন আপনার 20,000 টাকাই ক্যাপিটাল, 50টা ফ্যান আনলেন, আপনি 60টা ফ্যান আনলেন, এই 60টা ফ্যানই সেল করেন না, একটাতে 200 টাকাই প্রফিট করেন না, সমস্যা তো নাই। আচ্ছা ভাই, আমার এখানে একটা কোয়েশ্চেন আছে যেটা আপনিও হয়তো পান, অবশ্যই পান, আপনি তো অবশ্যই পান, আমিও পাই। সেটা হচ্ছে যখন হচ্ছে কোনো মেয়ে হচ্ছে বিজনেস করতে চায় অনলাইনে, ভাইয়া মোটা দেখে
ভাই আমি সালোয়ার কামিজ নিয়ে বিজনেস করবো, হ্যাঁ ম্যাক্সিমাম ভাই আমি শাড়ি নিয়ে বিজনেস করবো, অথবা জুয়েলারি নিয়ে বিজনেস করবো। এই তিনটে হচ্ছে কমন প্যাটার্ন। ছেলেদের ব্যাপারে হচ্ছে এরকম, ভাই আমি টি শার্ট নিয়ে বিজনেস করবো, আমি ওয়াচ নিয়ে বিজনেস করবো। এই যে কমন প্যাটার্নটা, এটা থেকে যে বের হয়ে আসাটা যে একটা ম্যাচুরিটি বা মার্কেট ট্রেন্ড বোঝার যে একটা ম্যাচুরিটি, এইটাই কিন্তু বেশিরভাগ সময়ে থাকে না। রাইট, ঠিক আছে, তাই না ভাইয়া? আমাকে কারেক্ট করে দিন আমি যদি রং থাকি। তা আমার মনে হয়েছে যে যারা হচ্ছে অনলাইন বিজনেস করতে চায় তাদের এইটা বোঝা উচিত যে আমার কোন প্রোডাক্ট ভালো লাগলো এইটা না, আমার মার্কেট কি চাচ্ছে, মার্কেটের ডিমান্ডটা কি এক্স্যাক্টলি। তো এইটা যদি বলি, দেখেন আমি এখন এই কথা শোনার পরেই হচ্ছে এখন অডিয়েন্সের বা আমি কোয়েশন পাই, আমি রিপিট কোয়েশন পাই, যেহেতু আমি জানি কী কোয়েশন আসতে পারে। সেটা হচ্ছে ভাই এটা বুঝবো কেমনে, আমি যে মার্কেট ট্রেন্ডিং কি বা আমি কোনটা নিয়ে বিজনেস করবো এইটা খুঁজে পাবো কেমনে, আমি বুঝবো কেমনে, ওটা নিয়ে তো আমার কাজ করতে ভালো লাগে না, তাহলে কী করবো, কেমনে করি, এটা নিয়ে যদি আপনি একটু গাইড দেন। এটা অনেক সিম্পল জিনিস। আমি অনেক সময় আমারই অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে যে ভাই প্রোডাক্ট রিসার্চ শেখান আমাকে। তা আমি বলি কি জানেন, দেখেন প্রোডাক্টের আসলে রিসার্চ বলে কিছু নাই, এটা আমি বিলিভ করি। মানে প্রোডাক্ট রিসার্চটা অনেক কঠিন কিছু না, জাস্ট আপনার একটু কমন সেন্স খাটাতে হবে, দ্যাটস ইট। অ্যান্ড কমন সেন্স আপনি কীভাবে খাটাবেন? ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশে পাওয়া যায়, আমি বাংলাদেশের কথাই বলি, যে বাংলাদেশে পাওয়া যেতে পারে পসিবল কি কি প্রোডাক্ট আছে একটা লিস্ট বানান। প্রথমে একটা ক্যাটাগরি তৈরি করে ফেলেন, ক্লদিং একটা ক্যাটাগরি, অ্যাক্সেসরিজ ধরেন, গ্যাজেট অ্যান্ড গিয়ার একটা ক্যাটাগরি। আপনি এই প্রশ্নটা চ্যাটজিপিটিকে করলে আপনাকে ক্যাটাগরি দিয়ে দিবে। আপনি সিম্পলি এই ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ফেসবুকে একটা সার্চ দেন। ফর এক্সাম্পল আমরা গ্যাজেট অ্যান্ড গিয়ার ক্যাটাগরিতে আসলাম, আপনি হেডফোন লিখে সার্চ দেন, অটোমেটিক্যালি আপনার কাছে হেডফোন রিলেটেড অ্যাডগুলো আসা শুরু হবে। সিম্পল। এখন হেডফোনের অ্যাড আমার কাছে আসতেছে মানে কি, কেউ না কেউ এগুলো সেল করতেছে, তার মানে মার্কেটে কোথাও না কোথাও ডিমান্ড আছে। তার আমি একটা প্রোডাক্ট পাইলাম যে এই প্রোডাক্টটা মেবি চলতে পারে, সিমিলারভাবে আমি আরও ক্যাটাগরিগুলো নিয়ে সার্চ করব। সার্চ করলে যে সমস্ত কম্পিটিটরের অ্যাড আমার কাছে আসা শুরু হবে, আমি এগুলো একটা লিস্ট বানিয়ে ফেলবো। সিম্পল। লিস্ট বানানোর পর ফেসবুকে একটা অ্যাডস লাইব্রেরি আছে, সো অনেকে হয়তো জানে, ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ করলেই চলে আসে। ওখানে গিয়ে সিম্পলি ওই পেজটাকে আপনি সার্চ দিবেন, আপনি দেখতে পাবেন তারা কি অ্যাড চালাচ্ছে। ওখান থেকে আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন কোন একটা অনেক দিন ধরে চলতেছে। ভাইয়া আমি যদি বলি, এটা আমার একটা রিকোয়ারমেন্ট বা আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমি আপনাকে একদিন একটু জ্বালাবো, অথবা আপনি কোনো সময় একটা ফ্রি টাইমে এই প্রোডাক্ট রিসার্চটা নিয়ে আমার অডিয়েন্সের জন্য বা আমাদের জন্য বা আমার সাথে যদি একটু বসেন, অথবা আমরা অনলাইনে আরেকটা পডকাস্ট করতে পারি যে প্রোডাক্ট হাউ টু স্টার্ট ই কমার্স বিজনেস, একদম জিরো থেকে একদম এন্ডিং পর্যন্ত আমরা এটা দেখাতে পারি যে কীভাবে প্রোডাক্ট রিসার্চ করতে হয়, বাসায় বসেই কীভাবে করতে হয়, কীভাবে করা যায়, কী করা উচিত, কী করা। এটা প্রশ্ন আসতে পারে যে এখানে আমার এক্সপার্টাইজটা কোথায়। জি জি, এটা প্রশ্ন আসতে পারে। আমি কিন্তু পার্সোনালি ই কমার্স বিজনেস করি না পার্সোনালি, বাট আমার এক্সপার্টাইজটা কোথায়, এটা প্রশ্ন আসতে পারে। সো আমার এক্সপার্টাইজ, আমি আসলে এমন একটা ক্যারিয়ারের সাথে জড়িত যেই ক্যারিয়ারটা নিজে কিছু করে না, বাট সব কিছু করে, কিছুই করে না বা সব কিছু করে। কিভাবে? আমি যেহেতু একটা মার্কেটিং এজেন্সি চালাই, আমি সুতাও বিক্রি করি, আমি আইফোনও বিক্রি করি, আমি গাড়িও বিক্রি করি। আমি সুতার ব্যবসায়ীকেও চিনি, আইফোনের ব্যবসায়ীকেও চিনি, গাড়ির ব্যবসায়ীকেও চিনি। সে গাড়ি কোথা থেকে ইম্পোর্ট করে, কিভাবে ইম্পোর্ট করে, কিভাবে এলসি করে, সব কিছু আমার মুখস্থ। সে আইফোন কিভাবে আনে, কোত্থেকে আনে, কত টাকায় আনে, কত টাকায় বেচে, সবই আমার মুখস্থ। যেহেতু ক্লদিং নিয়েও কাজ করি, ওই সুতা ব্যবসায়ীকেও আমি চিনি। তো সুতা থেকে গাড়ি, এরোপ্লেন এখনো সেল করতে পারি নাই, সুতা থেকে গাড়ি পর্যন্ত যেতে পারছি। তো এই জায়গায় আমার এক্সপার্টাইজটা হচ্ছে অনেকগুলো এন্টারপ্রেনারকে আমি পার্সোনালি চিনি। আর আমি যখন একটা ক্লায়েন্টকে অনবোর্ড করি, আমি তাদের সাথে ইনাফ পরিমাণ কথা বলি যে কোথা থেকে আপনি প্রোডাক্ট আনতেছেন, কত টাকায় আনতেছেন, আপনার মার্জিন কেমন, আপনার কম্পিটিটর কারা, আপনার কম্পিটিটর কীভাবে সেল করতেছে, তার মার্কেটিং মেথডটা কী, আপনি কীভাবে নিজেকে ডিফারেন্সিয়েট করবেন, আমি খুব ইন ডিটেলে তার সাথে কথা বলি। সো ওই সেন্স থেকে বেসিক্যালি ই কমার্স নিয়ে আমার একটা ভালো নলেজ আছে। জাস্ট ডিসক্লেমার দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে এই পুরো বিষয়টা নিয়ে আরও বিস্তারিত জানার জন্য তাহলে একটা পডকাস্ট, আরেকটা প্রমিস নিলাম, আরেকটা পডকাস্ট নিচ্ছি, সেটা হচ্ছে হাউ টু স্টার্ট এন ই কমার্স বিজনেস ইন বাংলাদেশ, রিসার্চ, প্রোডাক্ট রিসার্চ থেকে একদম সেলস পর্যন্ত। ওকে, আমরা তাহলে ওইখানে আর না যাই। আচ্ছা, এইবার আমাকে হচ্ছে একটু আইডিয়া দেন। দেখেন এখন একটা ট্রেন্ড শুরু হয়েছে, আরও একটা ট্রেন্ড, দ্যাট ইজ স্টার্টিং এ স্টুডিও। একটা স্টুডিও স্টার্ট করে আমি স্টুডিও রেন্ট দিব, রেন্ট দেওয়ার পর ওখান থেকে আর্নিং করব, আর্নিং করে আমি ভালো একটা লেভেলে থাকবো। এই যে ট্রেন্ডটা আপনার মতে, মানে যে কোনো ট্রেন্ডি বিজনেস তো ডেফিনেটলি খারাপ,
এটা আমার মতে যে ট্রেন্ড চলে গেলে শেষ। ট্রেন্ড চলে গেলে শেষ। তো এটাও ই কমার্সের বেলায়ও তো আপনার ট্রেন্ড চলে গেছে, ওই প্রোডাক্ট নিয়ে আর কাজ করা যাবে না। তো স্টুডিও এখন ট্রেন্ডে আছে। এই বিষয়ে যদি আপনি বলতেন যে আমি যদি এখন একটা স্টুডিও স্টার্ট করতে চাই, তাহলে আমার কী করা উচিত, কী করা অনুচিত, বা আমি শুরু করা ঠিক হবে নাকি হবে না, এটা যদি নিয়ে যদি আপনি একটু বলেন, বিকজ অফ আপনি অলরেডি একটা স্টুডিও রান করতেছেন, আমরা যেখানে বসে আছি কন্টেন্ট ফ্যাক্টরি, যদি একটা ইনসাইট দেন। আচ্ছা, এখানে আমি খুবই সিম্পল একটা ফান্ডা, সেটা হচ্ছে বিজনেস শুড বি রিলেভেন্ট। আপনি যেই বিজনেসে আসবেন এটার সাথে আপনার রিলেভেন্ট আরেকটা বিজনেস থাকা উচিত। আমি স্টুডিও ব্যবসা কিন্তু মানে আকাশ থেকে পড়েনি। আমার স্টুডিও ব্যবসা আসছে বিকজ আমার একটা মার্কেটিং এজেন্সি আছে। আমি যখন আমার এজেন্সি চালাই, আমার অনেকগুলো ক্লায়েন্ট আছে যাদের অলওয়েজ কন্টেন্ট বানানো লাগে, এবং আমি তাদের কন্টেন্টগুলো অন্য স্টুডিওতে গিয়ে আমি বানাইতাম, আমি গিয়ে বানাতাম, অথবা আমি তাকে রেফার করতাম অমুক স্টুডিওতে যাও, আমার ভাই ব্রাদার আছে। তখন আমি চিন্তা করলাম যে why not I start? সো আমি এইখান থেকে স্টুডিও বিজনেসে আসছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যেহেতু আমি নিজে কন্টেন্ট বানাই, স্টুডিও আমারই লাগে। মানে আমি কিন্তু প্রফেশনাল স্টুডিও বিজনেসে আসার আগে আমার পার্সোনাল স্টুডিও ছিল, অলরেডি আমার ক্যামেরা ছিল, আমার মাইক্রোফোন ছিল, আমার লাইট ছিল, আমার টেবল ছিল, এই গাছটাও আমার আগেই ছিল। সো আমি চিন্তা করলাম অলরেডি আমার তো অনেক কিছু আছে, আমি আর কিছু ইনভেস্ট করতে পারলে আমার একটা প্রফেশনাল স্টুডিও হয়ে যায়। ওখান থেকে আমি এখানে আসছি। আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করাই, আমার অনেক স্টুডেন্ট আছে, আমার স্টুডেন্টদের আবার নিজেদের ব্যবসা আছে, তারা আবার এজেন্সি চালায়, তাদের আবার ক্লায়েন্ট আছে। সো তাদেরও তো একটা স্টুডিও দরকার হয়, এবং তাদের জন্য আমি একটা ভাই ব্রাদার প্যাকেজ লঞ্চ করছি। সো সেই ভাই ব্রাদার প্যাকেজে তারা আবার ক্লায়েন্ট নিয়ে আসতেছে। আবার দেখেন, আমি যেহেতু নিজে কন্টেন্ট বানাচ্ছি, আমার একটা পাওয়ার আছে, সোশ্যাল মিডিয়া পাওয়ার, যে আমি আমার মেসেজ খুব ইজিলি কিছু মানুষের কাছে পৌঁছে দিতে পারি। সো আমি যেহেতু ফ্রিতেই প্রমোশন করতে পারি যে ভাই আমার একটা স্টুডিও আছে, এবং আমি যেহেতু মার্কেটিং নিয়ে কথা বলি, আমার ভিডিও দেখে কারা? এন্টারপ্রেনাররা, ডিজিটাল মার্কেটাররা, যারা ব্যবসাপাতির সাথে জড়িত তারা, অথবা কর্পোরেট লেভেলে জব করে তারা, অথবা একটা পডকাস্ট শুনে বা পডকাস্ট করে তারা। সো খুব ইজিলি আমি তাদেরকে কনভিন্স করতে পারি, ভাই আমার স্টুডিওতে আসো। সো আমার প্রত্যেকটা জিনিসই আসলে রিলেভেন্ট। ওই যে যেটা বলতেছিলেন যে রিপিটেড কাস্টমার, আপনার কাস্টমার ছিল হচ্ছে এজেন্সির, সেখান থেকে আপনি তাকে আপনার ভিতরে রাখলেন স্টুডিওর মাধ্যমে, মানে স্টুডিও একটা ফানেল হিসেবে কাজ করতেছে। রাইট। সো এখানে আমি একটা পয়েন্ট যেটা বলবো, সেটা হচ্ছে, যেটা আমাদের টপিক ছিল, স্টুডিও শুরু করা উচিত কিনা, এটা ছিল আমাদের মেইনলি টপিক আর কি। সো ফার্স্ট অফ অল বস, আপনার যদি রিলেভেন্ট স্টুডিওর সাথে রিলেভেন্ট মানুষ যদি আপনি না হয়ে থাকেন, অ্যাটলিস্ট এমন যদি না হয় যে আপনি কন্টেন্ট বানিয়ে সেই কন্টেন্টের মনিটারি ভ্যালু অ্যাটলিস্ট আপনি 1 লাখ টাকা তুলতে যদি না পারেন, আপনার স্টুডিও বিজনেসে আসা উচিত না। রাইট। আচ্ছা, এই বিষয়ে আমি নিজেও যেহেতু একটা স্টুডিও চালাই, একটা না মাল্টিপল স্টুডিও চালাই, সুতরাং হচ্ছে আমি একটা পরামর্শ দিব এরকমই। ভাইয়া যেটা বললেন ওইটার সাথে আমি 100% একমত, যে আপনার যদি অনলি স্টুডিও বিজনেস থাকে বা করতে চান, তাহলে প্লিজ আইসেন না। আর যদি আমার কথা শুনতে মন না চায়, আসেন, মারা খান, কোনো সমস্যা নাই। আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমার ভাই ব্রাদার হয়, আমি নামটা মেনশন করতেছি না, তারা বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট টেক ইউটিউবার, আমি নামটা মেনশন করতেছি না। তারা কন্টেন্ট বিজনেস করে, তাদের নিজেদের স্টুডিও আছে, তারা বিভিন্ন ব্র্যান্ডের জন্য কন্টেন্ট তৈরি করে, তারা এডিটিংয়ের কাজ করে, লিটারেলি স্ট্রাগল করতেছে, লিটারেলি স্ট্রাগল করতেছে। আমি স্টুডিও স্টার্ট করার পর আমাকে ফোন করছে ভাই ব্রাদার, ফোন করে আমার সাথে শেয়ার করছে যে ভাই আপনি কোন সাহস থেকে স্টুডিও বানাইলেন। আচ্ছা, আমরা লিটারেলি স্টুডিও বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, এতটাই স্ট্রাগল করতেছে তারা। বিকজ এখানে আসলে অনেক কোয়ালিটি ম্যানেজ করার ব্যাপার আছে। আপনি শুধু একটা স্টুডিও দিলেই হইলো না, এখানে টোটাল কোয়ালিটি অ্যান্ড শিওর যদি আপনি করতে না পারেন, সেটা স্ক্রিপ্টিং থেকে শুরু করে একদম পোস্ট প্রোডাকশন পর্যন্ত, এইখানেই তো সবাই ধরাটা খায়। এটা হচ্ছে যে সবাই মনে করে যে স্টুডিও রেন্ট দিয়ে আপনি আর্নিং করবেন। নো ব্রো, এখানে আপনার ইভেন মনে করেন বিজনেসটা আপনার না, এই কাপের বিজনেস আপনি করতেছেন, সেই কাপের ইন্ডাস্ট্রি রিসার্চ করে স্ক্রিপ্টিং করবেন, শ্যুট করে দিবেন, এডিট করে দিবেন, তারপরে গিয়ে আপনি মানি মেক করবেন। এখানে আমি একটা মজার জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে স্টুডিও রেন্টে দিয়ে আমরা কত টাকা পাই। আমি খুব সম্ভবত যারা সব থেকে বেশি টাকা নেয়, চার্জ করে, তাদের মধ্যে আমি একজন। ফর এক্সাম্পল, আমি পার আওয়ার পসিবলি আমরা 1800 থেকে 2000 টাকা নেই, আপনি 500 টাকা দিয়ে স্টুডিও পাবেন। বাংলাদেশের মার্কেট এমন যে আপনি 500 টাকায় স্টুডিও পাবেন, সেখানে আমি 2000 টাকা পার আওয়ার নিচ্ছি, এবং বাংলাদেশে অলমোস্ট যারা হাই চার্জ করে তাদের মধ্যে আমি একজন, এমনই। এই অ্যামাউন্টটার সাথে আমি কম্পেয়ার করতেছি যে লাইক ধরেন আমি একটা কন্টেন্ট তৈরি করে দিছি, একটা প্রোডাকশন করে দিছি, একটা ভাই যিনি হচ্ছে আপনার টাঙ্কি পরিষ্কার করে,
আমরা ওয়াটার ট্যাঙ্ক আছে না আমাদের ছাদে, এই ট্যাঙ্ক পরিষ্কার করে। ওনাকে আমি একটা কন্টেন্ট তৈরি করে দিচ্ছি ইনডোর এবং আউটডোর, এটার জন্য আমরা চার্জ করছি অলমোস্ট 75,000 টাকা, ওকে 2 দিনের একটা শ্যুট। তাহলে আপনি খেয়াল করেন, যদি আমি সারাদিন স্টুডিও রেন্টে দিতাম 2 দিন, কয় টাকা পাইতাম? আমি 10 ঘন্টার বেশি তো স্টুডিও রান করতে পারতাম না। পসিবল না তো, আমার এসি তো হ্যাঁ। গরমে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ 10 ঘন্টা 10 দুগুণে না 10 দুগুণে 20 ধরলাম 10 ঘন্টা। আমরা পরে পসিবলি ধরেন বাল্কে গেলে হয়তো 15,000 টাকা থেকে আমি রেন্টে দিতাম, 2 দিন 30,000 টাকা হ্যাঁ ম্যাক্সিমাম। ম্যাক্স। দ্যাট মিন কি, আপনি ওই প্রোডাকশানে যদি যেতে না পারেন তাহলে 75,000 টাকা 80,000 টাকা 1 লাখ টাকা চার্জ করতে পারবেন না। করতে পারবো না। প্রোডাকশানে যেতে হবে, আর প্রোডাকশানে যদি যেতে চান আপনার ভাই ড্রোন লাগবে, কিম্বল লাগবে, আউটডোর ক্যামেরা লাগবে, আউটডোরের জন্য আলাদা লাইট লাগবে, এই যে সেট আপ হিউম্যান রিসোর্স এটা বাদ দিলেন তো বাদে দিলাম, এটা বাদ দিলেন কেন? সেটা আমি ওটা তো নিজেই সব- নিজেই আলগালাম, আমি কোনো সমস্যা নেই। আচ্ছা But আচ্ছা শুধু গ্যাজেট অ্যান্ড গিয়ারে যে পরিমাণ এক্সপেন্স আসলে চলে আসে, মোর দেন 10 লাখ, অ্যাফোর্ডেবল না। মোর দেন 10 লাখ। More এটা than, more এটা than. এটা অর্দি না, মানে অর্দিত না আর কি। Right. যদি আপনার কাছে অনেক বড় একটা বাজেট না থাকে, একটা লেজি মানি না থাকে, তাহলে হচ্ছে এটা অর্দিত না। ঠিক আছে ভাইয়া। আচ্ছা এবার আমি অনেককেই এটা কোশ্চেনটা করার চেষ্টা করি, সেটা হচ্ছে বাংলাদেশে কেন গুগল ফেসবুক হয় না? এটা আমাদের অনেকেরই কোয়েশ্চেন। তো আপনাকে তো আর গুগল ফেসবুকের কথা জিজ্ঞাসা করবো না, আমি যদি আপনাকে এখন মোটা থেকে জিজ্ঞেস করি ওয়ার্ল্ডের বেস্ট, আচ্ছা বাংলাদেশটা বলি, বাংলাদেশের বেস্ট মার্কেটিং এজেন্সি কোনটা? বাংলাদেশে আপনি একদম বেস্ট আমরা এক্স্যাক্টলি বেস্ট বলতে পারবো না। রিজন হচ্ছে কি, এক একটা এজেন্সি এক একটা সেক্টরে ভালো। তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এজেন্সিগুলা কেউ ডিজিটাল নিয়ে কাজ করে, কেউ আবার ক্রিয়েটিভ নিয়ে কাজ করে, কেউ আবার শুধু কর্পোরেট নিয়ে কাজ করে, কেউ আবার ই কমার্স নিয়ে কাজ করে। সো এক্স্যাক্টলি কে বেস্ট এটা আমরা বলতে পারতেছি না, বলার চান্স নাই। দ্যাট মিনস বাংলাদেশে আসলে এরকম করে বেস্ট ধরার কিছু বেস্ট ধরি, গ্রে চলে আসে, বিটুবি চলে আসে, কিছু গ্রে আমরা ধরতে পারি, বাট এক্স্যাক্টলি কে বেস্ট কোন সেক্টর এটা বলার সুযোগ নেই, এটা বলার সুযোগ নেই। যদি ওয়ার্ল্ড ওয়াইড ধরি, ওয়ার্ল্ড ওয়াইড ধরলে আপনি ওগেলবি ধরতে পারেন। ওগেলভি ওগেলবি ধরতে পারেন। এছাড়া মানে ইনফ্যাক্ট ওগেলবির পরে আমরা নামও জানি না, নামও জানি না। সেকেন্ড নামও আমরা জানি না। রাইট। আচ্ছা এখন আমি আসলে বাংলাদেশের কোনোটা নিয়ে কোয়েশ্চেন করবো না আপনাকে, আমি একটা এক্সাম্পল দিই ছোট হ্যাঁ। মাঝখানে। যেমন ধরুন আমরা এশিয়াটিককে চিনি, এশিয়াটিক হ্যাঁ, ওয়ান অফ দ্য বিগেস্ট। biggest। আপনি বেস্ট বলতে পারবেন না, বিকজ তারও আবার কয়েকটা প্ল্যাটফর্ম। সে ডিজিটালের জন্য এশিয়াটিক ডিজিটাল, এই কমার্শিয়াল করার জন্য আরেকটা, ইভেন্টের জন্য আরেকটা, আলাদা। বিভিন্ন নামে করে রাখছে। তো আপনি বেস্ট বলার আসলে সুযোগ নাই, সুযোগ Best নেই। কে আমরা জানি না। অনেক মানে দেখা গেল কি এশিয়াটেক অনেক জায়গায় অনেক ভালো, হ্যাঁ। কিন্তু এশিয়াটেকের চাইতে ডিজিটাল সেক্টর আবার অনেকে আবার আছে আরেকজন অনেক ভালো, বেটার, right, অনেক বেটার আছে। এটাও দেখি আবার প্রোডাকশনে হয়তো এশিয়াটেক অনেক ভালো, অনেক ভালো। এবং বেস্ট, Right. কিন্তু ইভেন্টে গিয়ে এশিয়াটেকের ইভেন্টের চাইতে অন্য কেউ অনেক বেস্ট। এই জন্যই বললাম এরকম আর কি। এক্স্যাক্টলি বলা যায় না। আচ্ছা আমি ওই কোয়েশনটাই এখন এদিকে নিয়ে আসি, বাংলাদেশে কি ওগেলভির মতো হওয়া পসিবল, কোনো কোম্পানি হওয়া পসিবল? ডেফিনেটলি পসিবল, পসিবল। ডেফিনেটলি পসিবল। আমি গতকালকে একটা কন্টেন্ট বানাইছি যে বাংলাদেশে মানে গ্লোবাল ব্র্যান্ডের মতো একটা ব্র্যান্ড বাংলাদেশে কেন নাই, কেন নয়? আমার তো সেটা তাই না? question, এটাই হ্যাঁ। তো। যেমন ধরেন আমি গতকালকে একটা কন্টেন্ট বানাইছি এবং আমার এই কন্টেন্টের লাস্ট লাইনটা আমার জাস্ট আমার হৃদয় ছুঁয়ে গেছে। আমার কন্টেন্টের লাস্ট লাইনটা ছিল এমন যে বাংলাদেশে প্রত্যেকটা গ্লোবাল ব্র্যান্ড, ম্যাক্সিমাম গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাকশন বাংলাদেশে হয়। আমার দেশে আমি গ্লোবাল ব্র্যান্ড তৈরি করি, বোঝেন আপনি। অ্যাডিডাসের জার্সি বাংলাদেশে তৈরি হয়, ইনফ্যাক্ট ওয়ার্ল্ড কাপের জার্সি তৈরি হয়েছে বাংলাদেশে, লাস্ট হ্যাঁ। ওয়ার্ল্ড কাপের। সো অ্যাডিডাসের জার্সি বাংলাদেশে তৈরি হয়েছে। আপনার এরকম ইন্টারন্যাশনাল অনেক ব্র্যান্ড আমরা বানাচ্ছি যারা আমরা এখানে প্রোডাকশন হচ্ছে। সো এই যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো যাকে আমি গ্লোবাল ব্র্যান্ড হিসেবে চিনি, তার প্রোডাক্ট আমি তৈরি করি, বাট আমার কোনো গ্লোবাল ব্র্যান্ড নাই। দেখেন এটা ছিল আমার একদম লাস্টের দিকে একটা লাইন, এটা অনেক পেইন, তাই না? এটা নিয়ে পেইন, পেইন। অনেক পেইন। অনেকে এই কোয়েশ্চনটা করে যে আমার কাছে নাই, কেন নাই এটার আনসার হয়তো অনেকে জানে, হয়তো অনেকে জানে না। এটা সলভ করা পসিবল, অনেকে বলে পসিবল, অনেকে বলে পসিবল না। আমি আসলে আমার কাছেও আনসারটা হ্যাঁ, রাইট। হ্যাঁ, তো আমি আপনাকে ওইটাই, আপনি যেহেতু বললেন যে পসিবল বাংলাদেশে এরকম একটা ওগেলভির মতো কোম্পানি করা পসিবল, তাহলে যারা আছে তারা হতে পারতেছে না কেন? আচ্ছা, আপনি কি এখানে- মনে করেন? এইখানে পিআর এর একটা বড় সমস্যা আছে। দেখেন ওগেলভি যখন কাজ করে, লাইক ধরেন আমি ওগেলভিকে নিয়ে আমি নিজে অনেক ভিডিও কন্টেন্ট বানাইছি, বেশ চমৎকার ক্যাম্পেইন তারা করে। তারা যখন একটা ক্যাম্পেইন করে তাদের কাছে একটা মানে লাইমলাইট থাকে, তাদের একটা স্পটলাইট আছে। ইউএসএতে যখন একটা কাজ হচ্ছে, এটা ওয়ার্ল্ড মিডিয়াতে চলে আসতেছে। তারা বিএমডাব্লিউ কে নিয়ে কাজ করতেছে, তারা রোলস রয়েস কে নিয়ে কাজ করতেছে। মানে তাদের আসলে ব্র্যান্ড অ্যাসোসিয়েশন অনেক ইম্পর্টেন্ট জিনিস। এভাবে দেখেন আপনি, ওগেলভি রোলস রয়েসের জন্য একটা ক্যাম্পেইন করছে,
ক্যাম্পেইনটা কি? ক্যাম্পেইনটা হলো গিয়ে সে একটা মানে রোলস রয়েস যে সাউন্ডলেস একটা গাড়ি, রোলস রয়েস একটা কয়েন রাখলে সাউন্ডে সে কয়েনটা পড়ে না, কাঁপে না রোলস রয়েস। এটা একটা ক্যাম্পেইন ছিল তাদের। এখন সে এই ক্যাম্পেইনটা আমার কাছ পর্যন্ত কীভাবে আছে? বিকজ আমি রোলস রয়েসকে চিনি, আমি ওগিলবিকে চিনি না, আমি রোলস রয়েসকে চিনি। এখন সে এমন একটা ব্র্যান্ডের জন্য কাজ করছে যে ব্র্যান্ডটা ইন্টারন্যাশনালি ফেমাস, এবং ওই ব্র্যান্ডের গল্প শুনতে আমি ইন্টারেস্টেড, যে রোলস রয়েসের জন্ম কীভাবে, রোলস রয়েস এই লাক্সারি দুনিয়া রোলস রয়েস কীভাবে আসছে, এটা কিন্তু আমরা স্টাডি করি। কিন্তু বাংলাদেশের এজেন্সিগুলো কাজ করে কাকে নিয়ে? প্রাণ, এসিআই, যেহেতু এগুলো লোকাল ব্র্যান্ড, নট ইন্টারন্যাশনাল গ্লোবাল ব্র্যান্ড, এবং আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, আমাদের ল্যাঙ্গুয়েজটা বাংলায়। ফর এক্সাম্পল গ্রামীণ ফোনের যে স্বপ্ন যাবে বাড়ি, এটা কিন্তু একটা চমৎকার কেস স্টাডি হতে পারে। তারপরে আপনি একটা সাবান আছে, যে সাবান বললেই চলে আসে, দেখেন সাবান বললে হালাল সাবান, এই কেস স্টাডিগুলো কিন্তু চমৎকার। মজুর রিসেন্টলি যেটা করে বসছে 1 টাকা, এটাও কিন্তু একটা রেভলিউশনারি ক্যাম্পেইন। এগুলোও কিন্তু ইন্টারন্যাশনালি যাবার মতোই। কিন্তু সমস্যা হচ্ছে ফিলিপ কটলার, ধরেন আমরা যে বই পড়ে মার্কেটিং শিখে আসছি বেসিক্যালি, ফিলিপ কটলারের বইতে কাকে প্রমোট করা হয়েছে? দেখেন মার্কেটিং শিখতেছি আমরা আমেরিকান বই, আমেরিকান বইতে প্রমোটও করা হচ্ছে আমেরিকান ক্যাম্পেইনগুলোকে, ওখানে কোকাকোলাকে প্রমোট করা হচ্ছে, ওখানে মার্সিডিজকে প্রমোট করা হচ্ছে, তাই না? সো যেহেতু আমরা ইংরেজি বই পড়ে মার্কেটিং শিখি, ওই বইগুলোতে প্রমোট করা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোকে। দ্যাট মিনস ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো পিআর পাচ্ছে, ওখান থেকে আমি বড় বড় ক্যাম্পেইন সম্পর্কে জানতে পারতেছি, ওখানে আমি ওগিলবিকে জানতে পারতেছি। সমস্যা হচ্ছে বাংলাদেশের কোনো কেস ওই বইগুলোতে যাচ্ছে না। তবে ভেরি রিসেন্টলি আমি যতটুকু জানি বাংলাদেশের কোনো একটা কেস, আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না কোনটা, খুব সম্ভবত হালাল সাবান। আচ্ছা, এখানে আমি একটা এখানে একটা ইনপুট করি। বাংলাদেশের আমি যখন কেস স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করি তখন হচ্ছে প্রলয় তো আপনি চিনেন। হ্যাঁ, আমি যখন কেস স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করি তখন নন মার্কেটের জন্য মার্কেটিং যে প্রথম বইটা প্রলয় ভাইয়ের, সেই বইটাতে কিন্তু বাংলাদেশি বেশ কিছু বিজনেসের কেস স্টাডি আছে। ইভেন ওনার আলাদা একটা বই আছে হালাল মার্কেটিং, যেখানে হচ্ছে উনি এই জিনিসটাকে, ওই যে সাবানের কথা। সমস্যা হচ্ছে ওই বই আমার লোকাল মার্কেটে রয়ে গেছে, ওই বই গ্লোবালে যায় না। কিন্তু গ্লোবালের বই আমার দেশে আসতেছে, বিকজ আমরা তাদেরকে ফলো করি। সো গ্লোবালের বইতে যা থাকে আমরা তাই চিনি, ওগুলোকে তো আমি এমনি চিনি না। কোনো না কোনোভাবে গ্লোবালি আমাকে তো ইন্ট্রোডিউস করানো হয়েছে, আমি কোনো না কোনো বইতে পড়ছি। কিন্তু বাংলাদেশের বই, এখানে সমস্যা হয়েছে বললাম ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, বাংলা বই তারা পড়বে না। আপনি আপনার বই তো মনে হয় আদর্শ থেকে প্রকাশ, ভাইয়ের বইও আদর্শ থেকে। যদি প্রকাশনাগুলো চায় তারা কিন্তু, আপনি কেডিপির কথা জানেন, একটু আগে আমরা কেডিপি নিয়ে আলোচনা করতেছিলাম, কেডিপির মাধ্যমে কিন্তু আমাদের স্টোরিগুলোকে আমরা ইন্টারন্যাশনালি নিয়ে যেতে পারি। এখানে একটা প্রবলেম আছে আর কি। আচ্ছা, মানে ইউজুয়ালি মার্কেটিং আমরা ইনবাউন্ড আউটবাউন্ড এই দুটো শব্দ তো বুঝি। তো ইনবাউন্ড মানে হলো যেটা আমি নিজে অ্যাডপ্ট করি, আমার প্রয়োজনে আমি খুঁজে বের করি, আর আউটবাউন্ড মানে আমরা জোর করে পুশ করি। এবং দেখেন আপনি কেডিপিতে যতই বাংলাদেশের কেস স্টাডি তুলে ধরেন, আমেরিকান বা ইউরোপ বা ওই পাশ, ওরা আমাদের কেস স্টাডি শুনতে ইন্টারেস্টেড না ভাই। আচ্ছা, বিকজ মার্কেটিংয়ের জন্ম তারা দিচ্ছে, তারা আমার কেস স্টাডি শুনতে রাজি না। হয়তো কিছু কিছু রিসার্চ পেপারে যেতে পারে, বাট অ্যাজ এ নেশান তারা কখনো আমাদের কেস স্টাডিগুলো পড়ে দেখবে না, কারণ আমরা পুশ করতে হবে। সো আমরা ওই রকম রেভলিউশনারি কিছু যদি না করি বাংলাদেশে, তাহলে এটা আসলে কখনোই কেস স্টাডি হিসেবে ওখানে পৌঁছানো যাবে না। আচ্ছা, আপনি যেটা বললেন একটু আগে, ওইখান থেকে টানছি, ওগিলভি বিএমডাব্লিউর, তারপরে হচ্ছে রয়েলসের মার্কেটিং করতেছেন। আমার কোশ্চেনটা হচ্ছে এখানে, আমরা এশিয়াটেক বলেন, আমি আপনারটাই বলি, আপনার এজেন্সির নাম হচ্ছে টিম ডিজিটাল কেন এই লেভেল? বাংলাদেশে তো আছে বেশ কয়েকটা। বিএমডাব্লিউর কি বাংলাদেশের নাই, শাখা নাই? আছে তো। তারপর হচ্ছে মার্সিডিজের নাই? আছে তো। টিম ডিজিটাল কেন ওই কাজগুলো নিতে পারতেছে না, বা আমরা কেন নিতে পারতেছি না? নট অনলি আপনি, আমরা এশিয়াটেক হয়তো পারবে, আমরা কেন পারতেছি না? বা আমরা এইটার মাধ্যমে আরও ইন্টারন্যাশনালি কেন যাইতে পারতেছি না? কি মনে করেন কেন পারতেছি না? এখানে আমি একটা বড় এক্সাম্পল দিতে পারি। আমরা রাইট নাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনি আমরা, যিনি গ্লোবালি একজন গ্লোবাল ব্র্যান্ড। কিন্তু সো ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ইউএসএতে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, উনি যখন দেশের বাইরে যায়, অটোমেটিক্যালি বাংলাদেশের ফ্ল্যাগটা কিন্তু ওঠে, কারণ উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। সো আমার এখানে মনে হয় কি, আমাদের কিন্তু হিউজ ব্রেন ড্রেন হয় প্রত্যেক বছর, হিউজ ব্রেন কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে। আমরা যদি দেশের বাইরে কিছু পার্সোনাল ব্র্যান্ডকে লঞ্চ করতে পারি, দেশের বাইরে পার্সোনাল ব্র্যান্ড, লাইক ধরুন একটা লিওনেল মেসি, কেন মানে যে আমরা ভেরি রিসেন্টলি
ফুটবল খেলায় হামজা খান, খান কিনা আমার একদিনে মনে হয় হামজা হামজা খান সম্ভবত, ইউকের রাইট। সে কিন্তু একটা গ্লোবাল ব্র্যান্ড, মেড ইন বাংলাদেশ, তাই না, মেড ইন বাংলাদেশ। ও যদি ওখানে কিছু বলে, মানে হামজার পক্ষে সম্ভব গ্লোবালি বা অ্যাটলিস্ট ইউকেতে বা এই ইউরোপের দিকে, ইউএসএতে, কারণ ওকে সবাই চিনে ওই পাশে। আমি জানি না ইউএস ইউরোপ চিনে কিনা, বা ইউরোপ ইউএসএ খুব সম্ভবত ফুটবলে অতটা অ্যাক্টিভ না, বাট ইউরোপের অনেকগুলো দেশ আছে ফুটবলে অ্যাক্টিভ। সো ও চাইলে ইউরোপ কিংবা ইউকেতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে পার্সোনাল ব্র্যান্ড। আমার কাছে মনে হচ্ছে আর কি এটা রাইট নাও, যে আমরা যদি দেশের বাইরে কিছু পার্সোনাল ব্র্যান্ড, এটা প্রজেক্ট হিসেবে যদি আমরা নেই, আমাদের গভর্নমেন্ট যদি প্রজেক্ট নেয় যে আমি দেশের বাইরে ফুটবলে পার্সোনাল ব্র্যান্ড বানাবো, রাইটিংয়ে পার্সোনাল ব্র্যান্ড বানাবো, এডুকেশনে একজন পার্সোনাল ব্র্যান্ড বানাবো, ফর এক্সাম্পল চায়না যেটা করে, সালমান খান, চায়নাও কিন্তু এই কাজটাই করে। সালমান খান, নট নায়ক সালমান খান, খান একাডেমির সালমান খান, খান একাডেমি, রাইট। খান একাডেমি ও কোথায়? বাংলাদেশের? ও বাংলাদেশের, হ্যাঁ। বাট ও খুব সম্ভবত ইউএস এর দিকে থাকে, ইউএসএতেই থাকে, সেটেল, অথবা জন্ম ওইখানে দেশি। এই এডুটেক মার্কেট, এডুটেক বললে কিছু হইতে পারে, এটা খান একাডেমি দেখাইছে, রাইট। খান একাডেমি সেই প্রথম এই রেগুলেশনটা আনছে যে অনলাইনেও পড়ালেখা করানো সম্ভব, এবং এটা কোভিডের অনেক আগে, অনেক আগে। আমি ছোট ছিলাম খুব সময়, খান একাডেমি যখন নাম শুনি খুবই ছোট ছিলাম, রাইট। সো খান একাডেমি, মানে সালমান খান যদি চায়, সে বাংলাদেশের 10 মিনিট স্কুলকে ইন্ট্রোডিউস করতে পারে। সে বললে গ্লোবালি মানুষ 10 মিনিটকে চিনবে। ও যদি ওর কন্টেন্টের মধ্যে 10 মিনিটকে প্রমোট করে, ওর রিসার্চ পেপারে 10 মিনিটকে নিয়ে আসে, তাহলে ওখানকার মানুষ 10 মিনিটকে চিনবে। এইটা একটা ওয়ে হতে পারে যে গ্লোবালি, লাইক সে, আমি যদি গ্লোবালি একটা এজেন্সি বিল্ড করতে পারি, ব্র্যান্ড, সে টিম ডিজিটালকে ইন্ট্রোডিউস করলে মানুষ টিম ডিজিটালকে চিনবে। যেটা রাইট নাও তারা ফিলিপ কটলারকে ইন্ট্রোডিউস করে দিচ্ছে, আমরা ফিলিপ কটলারকে অ্যাডপ্ট করছি, আমরা ফিলিপ কটলারের বই পড়তেছি, অ্যান্ড আমরা বড় বড় মানে ওই ইন্টারন্যাশনাল বা গ্লোবাল ব্র্যান্ডগুলো সবাই জানতেছি। সেম কাজটা আমরা যদি করতে পারি তাহলে এটা পসিবল। তার মানে হচ্ছে এখন ডক্টর ইউনুস মানে গ্লোবাল ব্র্যান্ড, ডক্টর ইউনুস যদি চায়, সেও যদি এরকম কিছু করে, বা বাংলাদেশি কোনো কোম্পানি বা ইন্ডিভিজুয়ালকে যদি সে ইন্ট্রোডিউস করে বিশ্বের দরবারে, সে হচ্ছে ব্র্যান্ড হইতে পারবে, এবং তখন হচ্ছে আমাদের কেস স্টাডিগুলো আস্তে আস্তে। ওকে, নাইস। আমি আসলে এভাবে কখনো চিন্তাই করি না। গ্রেট আইডিয়া ভাই। আচ্ছা, তাহলে বাংলাদেশ থেকে পসিবল, কিন্তু যাত্রাটা অনেক কঠিন হবে, এবং এটা গভর্নমেন্ট ফান্ডেড ছাড়া ইন্ডিভিজুয়াল পসিবল না কোনোদিনও। ইন্ডিভিজুয়াল হতে পারে, লাইক পার্সোনাল ব্র্যান্ডিং তো যে কেউ আসলে করতে পারে, যদি কারো মাইন্ডসেট থাকে, এই মাইন্ডসেটটা। প্রথম যে মাইন্ডসেটের কথা বললেন, প্রথম যে ওই যে চট্টগ্রাম টু ঢাকা মাইন্ডসেট যেটা বললেন, তাইলে হ্যাঁ, এই জন্যই আসলে অবশ্যই ইউএসএ ঢাকার চাইতে 1000 টাইম বেশি ফোর্সে আগায় যাচ্ছে। তাহলে আমার পার্সোনাল ব্র্যান্ডটা ইউএসএতে করতে হবে, এবং সেটা বর্তমানে বাংলাদেশের থেকেও পসিবল। কিন্তু কেউ যদি, যারা হচ্ছে অলরেডি ইউএসএতে আছে, এরকম যদি কেউ থাকে যে হচ্ছে ডিজিটাল বিজনেস বা মার্কেটিং এজেন্সি। আমি এখানে একটা ছোট এক্সাম্পল দিই আপনাকে। আমরা খালিদ ফারহানকে চিনি, সে সেটেল ডান। এখন এর পয়েন্ট আছে, পয়েন্ট হচ্ছে সে কিন্তু পার্সোনাল ব্র্যান্ড বাংলাদেশে, আমি এটাই বলতে নিয়েছিলাম। হ্যাঁ, সে ওইখানে পার্সোনাল ব্র্যান্ড কিনা আমি জানি না, এখনো হয় নাই। তার মানে উনিও চাইলে কি করতে পারবে না, প্রমোট করতে পারবে না। উনি যদি ওখানে পার্সোনাল ব্র্যান্ড হতো, আস্তে আস্তে বাংলাদেশের ব্র্যান্ডগুলোকে আস্তে আস্তে ওখানে একটা লেভারেজ দিতে পারতো। বাট ওনার এজেন্সি ইউরোপের বেশ কিছু কোম্পানিকে, বিজনেসকে অলরেডি সার্ভিস দেয়, যেগুলো হচ্ছে উনি বেশ কিছু ভিডিওতে হচ্ছে রিভিল করছে। তো ওনার দ্বারা পসিবল, মানে ওনার মতো যদি কেউ চাই, পসিবিলিটিস আছে। তার মানে বাংলাদেশ থেকে উনি ফর এক্সাম্পল উনি তো কাজ করতেছেন, গ্লোবালি কাজ করতেছেন। এখন গ্লোবালি কাজ করতে গিয়ে এমনও তো হচ্ছে যে সব কাজ তুই করতে পারতেছেন না, তাই না? হইতে পারে ওনার কাছে আরও অনেক বেশি কাজের ডিমান্ড আছে ওনার কাছে, কিন্তু উনি কাজগুলো হয়তো নিচ্ছেন না, পারছেন না, ওনার ওই রিসোর্স হয়তো নাই। উনি কিন্তু আমাদের লোকাল কোনো একটা এজেন্সিকে চাইলে ওখানে ইন্ট্রোডিউস করাতে পারে যে দিস ইজ অ্যানাদার এজেন্সি, দে ক্যান সার্ভ ইউ। ওনার হাতে হয়তো অনেকগুলো ক্লায়েন্ট আছে, উনি চাইলে এখন হচ্ছে ইন্ট্রোডিউস করতে পারে, অথবা এরকম করতে পারে। হ্যাঁ, এটা জাস্ট আমরা একটা গল্প করতেছি আর কি, এভাবে পসিবল। আচ্ছা, তার মানে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তৈরি করা পসিবল। যাত্রাটা অনেক বেশি ইজি হবে না, বাট পসিবল, সবকিছু সম্ভব। আমার তো মনে হয় দেশেই তো একটা ব্র্যান্ড বানানো, মানে দেশেই একটা ব্র্যান্ড বানানোর যাত্রাটা কিন্তু এত ইজি না, গ্লোবালিতে আর অনেক টাফ। আর গ্লোবাল স্ট্র্যাটেজিটা একটু ভিন্ন হবে, দেশেরটা একটু ভিন্ন হবে, স্বাভাবিক। অনেক ধরনের ব্যারিয়ার আছে। আচ্ছা ভাইয়া, এইবার আসি হচ্ছে আমরা অনেকক্ষণ কথা বললাম, অনেক কিছু নিয়ে জানলাম, অনেক বিষয় নিয়ে আলোচনা হলো। এইবার আসি হচ্ছে 2025-এ কন্টেন্ট ক্রিয়েশন করা
বিজনেসের জন্য বেটার নাকি পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য বেটার, আপনি কোনটা চয়েস করবেন? আচ্ছা, আমি তার আগে আমার একটা মতামত দিই, সেটা হচ্ছে আমি 2000 কঠিন প্রশ্ন না? হ্যাঁ, আমি 2012-13 সালের দিকে বিটকয়েনের সাথে পরিচিত হই। ওকে, 12-13 এমন একটা সময়ে। তো ওই সময় জিনিসটা আমার কাছে মনে হয়েছিল এটা একটা গিমিকি, মানে স্ক্যাম। এটা আসলে কি, মজার কথা হচ্ছে এই অপরচুনিটি মিস করে ফেলছি, এটা আমি এখন ফিল করি। 12তে যদি আপনি একটা বিটকয়েন কিনে রাখতেন, আজকে আপনি আমাকে এখানে খুঁজে পাইতেন না, আপনি থাকতেনই না দেশে। সেটাই। বা দেশে থাকলে হাইডে থাকতেন। আমি হয়তো ইউরোপে গিয়ে আপনাকে রিপ্রেজেন্ট করতাম, বাংলাদেশকে, তাই না? সো আমার কাছে মনে হয় কন্টেন্ট জিনিসটা রাইট নাও এমন অবস্থায় আছে, বিটকয়েনের মতো আছে। বিটকয়েনের মতো আপনি হয়তো এখনো ফিল করতেছেন না যে আরে কন্টেন্ট আর কি, আপনি তো এখন এভাবে ভাবতেছেন, বাট আজকে থেকে হয়তো 5 বছর পরে গিয়ে আপনি দেখবেন আপনার পাশের মানুষটা বা আপনার কলিগ, আপনার ক্লাসমেট, আপনার ফ্রেন্ড যে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছে, সে বিটকয়েনের মতো কম্পাউন্ড ইফেক্টে বাড়তে থাকবে। তার পার্সোনাল ব্র্যান্ড বলেন, তার বিজনেস বলেন, বিকজ দিন শেষে একটা কন্টেন্ট বানালে তৈরি হয় পার্সোনাল ব্র্যান্ড। পার্সোনাল ব্র্যান্ড হলে যেটা হয়, হিউম্যানের চোখে আপনি পড়েন, মানে অডিয়েন্স চলে আসে, আর যেখানে মানুষ সেখানেই ব্যবসা, কোনো কথা নাই। রাইট, যেখানে মানুষ সেখানেই ব্যবসা, যেখানে জমায়েত হবে সেখানে হাট বসবেই। সেটাই। সো আমাদের দুইজনেরই সাজেশন, যেহেতু আমরা দুইজনই কন্টেন্ট বানাই, জি, দুইজনই সিমিলার ইন্ডাস্ট্রির মানুষ, দুইজনই ডিজিটালের মানুষ, সো আমাদের দুইজনের পক্ষ থেকে সাজেশন, বিটকয়েনের যুগ চলতেছে, কাইন্ড অফ কন্টেন্ট মার্কেটিং এ বিটকয়েনের যুগ চলতেছে। এখনো $1 একটা বিটকয়েন পাওয়া যাচ্ছে। সো এখনও $1 যে পরিমাণ রিচ পাওয়া যায়, আপনার দরকার নাই তো ভাই আপনি প্রথম দিন থেকে সেল করেন, আপনি ডেইলি, মানে এটা আমি এভাবে চিন্তা করতেছি আর কি, যে ধরেন আমি আমার এই পডকাস্টটা দিয়েই বলি, আমি যদি আমার এই পডকাস্টটাকে হচ্ছে এখন মার্কেটিং করতে চাই, অর্গানিক রিচ পাইতে চাই, আমি হয়তো শর্টস দিব, এরপরে হচ্ছে আমি ওই কোনো একটা শর্টসকে যেটা অনেক ভালো হবে, রিচ আমি ভালো পাবো এবি টেস্ট করে, কন্টেন্ট এবি টেস্ট করে, সেটাকে ডেইলি $1 অ্যাড রান করে দেবো, মাসে 30 দিনে $30। আমার কত টাকা খরচ হলো? 3,000 বা 3,500 টাকা, 4,000 টাকা আমার খরচ হলো। বাট এই 4,000 টাকা দিয়ে কিন্তু আমি কতগুলো মানুষের কাছে পৌঁছালাম। আমি একটা কথা মনে করছি আমার, হ্যাঁ, আমরা পডকাস্টে বসার আগে আপনি একটা কথা বলতেছিলেন যে আপনি গ্যারি ভিকে খুব ফলো করেন। হ্যাঁ, গ্যারি ভির একটা কথা আছে কি, তুমি যদি ভাই ডেইলি 7টা কন্টেন্ট অ্যাটলিস্ট পাবলিশ করতে না পারো, তোমার ভাই তুমি তোমার বিজনেসকে ভালোবাসো না, শেষ। মানে লিটারেলি সে একটা ওয়ার্ড ইউজ করে, ফাক অফ। ঠিক আছে, যে তুমি বিজনেস পছন্দ করো না, এটা তুমি শখের কাজ করতেছো, তোমার দ্বারা হবে না, এভাবেই কথা বলে। আপনারা গ্যারি ভি লিখে সার্চ দেখতে পারেন। আচ্ছা ভাইয়া, আমরা বেশ কিছু স্টেপ জানছি, আরও একটা পডকাস্ট হচ্ছে আমরা করব ই কমার্স বিজনেসকে নিয়ে। লাস্ট কোয়েশ্চন, হোয়াট ইজ ইউর ভিশন? কী চাইতেছেন আপনি? আজকে তো 9 বছর লাগলো আজকের এই জায়গায় আসতে, আগামী 10 বছর পর কোন জায়গায় নিজেকে দেখতে চাচ্ছেন? আমার ভিশনটা একটু ডিফারেন্ট। আমার জায়গায় কেউ থাকলে হয়তো বলতো আমি এই $1 মিলিয়ন বিজনেস করতে চাই, গ্লোবালি নিজেকে লঞ্চ করতে চাই, এই সেই এরকম হয়তো অনেকে বলতো। আমার বেসিক্যালি একটা ভিশন ছিল, আর একটা ভিশন অ্যাড হয়েছে, আমার 2টা ভিশন। নাম্বার 1, আমি যেহেতু বলছি আমার ব্যাকগ্রাউন্ডটা আসলে মানে খুব আহামরি কোনো ব্যাকগ্রাউন্ড না, যেখান থেকে অনেক ভালো কিছু করার পসিবিলিটি নাই আমার ব্যাকগ্রাউন্ড থেকে। তো আমি ওই মানুষগুলোকে খুব ফিল করি যাদের ব্যাকগ্রাউন্ড রাইট নাও আমার মতো। আমি ঢাকা ইউনিভার্সিটি, আমার কিন্তু এটা হয়তো আমি এখনো বলি নাই, সেটা হচ্ছে আমার কিন্তু ইসলামিক হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড হলেও আমি আমার MBA করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমি যখন আমার MBA করি ওই সময় আমি একটা ছেলেকে দেখছি, আমি ছোট গল্প বলি, একটা ছেলেকে দেখলাম, সে একটা টি-শার্ট পরে যাচ্ছে, পিছনে লেখা ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি। আচ্ছা, সাথে সাথে আমি আমার একটা ফ্রেন্ডকে বললাম, দোস্ত ওর কপালেও দুঃখ আছে, এর কপালেও দুঃখ আছে, এখনো বুঝতেছে না, যেটা আমি অলরেডি ফিল করে আসছি আর কি, ফেস করে আসছি। সো ওই যে একটা পেইনটা আমি বুঝি, মানে সোসাইটিতে নেগলেক্ট হওয়ার পেইনটা আমি খুব বুঝি। তো এই কারণে আমি সোসাইটির জন্য কিছু করতে চাই, এটা আমার একটা ভিশন। আই নো দিস পেইন। আমি আমার একটা বই আছে, আমার বইটার নাম হচ্ছে সেলফ উইথ স্পেন। এই বইটা আমি প্রথম বইটা 2020-এ পাবলিশ করি। অ্যান্ড আমার এই বইটায় আমি মানে যখন বইটা স্টার্ট করি, সাধারণত একটা বইতে প্রথম যখন মানুষ একটা বই লিখে, সেটার উৎসর্গে সাধারণত থাকে বাবা মা, ওয়াইফ, বাচ্চা কাচ্চা, মানে একদম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আমার বইয়ের উৎসর্গে ছিল, মানে উৎসর্গটা আমি এভাবে লিখছিলাম, পিছিয়ে পড়া, রেসের ময়দানে পিছিয়ে পড়া মানুষদের জন্য। মনে আছে আমার কাছে বইটা আছে। এবং ওইখানে আপনি মানে সেল মি দিস পেনের একটা পার্সোনাল রিভিউ দিয়ে দিই একটুখানি। সেটা হচ্ছে ওইখানে এমন কিছু ইনফরমেশন আমি পাইছি,
আমি আপনাকে ফোন দিয়ে বলছিলাম যে ভাইয়া এই ইনফরমেশনগুলো যদি আমি আর 2টা বছর আগে পাইতাম আমি ওইসব স্কলারশিপে বা ওইসব কম্পিটিশনে অ্যাপ্লাই করতাম। দেখেন আপনার হয়তো ট্রেডিশনাল এডুকেশনটা আপনাকে হয়তো কোনো কিছু দিবে না, কিন্তু ট্রেডিশনাল এডুকেশনের যে সার্টিফিকেটটা আছে ওইটাকে যদি লিস্ট আপনি কাজে লাগাইতে পারেন, দ্যাট ইজ ওইটার মাধ্যমে আপনি কোনো একটা কম্পিটিশনে পার্টিসিপেট করেন, এটাই সবচেয়ে বেশি একটা লিস্ট বা অ্যাটলিস্ট যেটা বের করতে পারবেন, মানে সুযোগ অপরচুনিটি ক্রিয়েট করতে পারবেন ওই সার্টিফিকেটের মাধ্যমে, দ্যাট ইজ কোথাও পার্টিসিপেট করতে পারতেছেন। তো এটা কেন করবেন না? এবং ওই একটা পার্টিসিপেশন বা এইটা বলতে পারি যে আমার ওই দিনের আপনার বিজনেস স্টোরি ওই গ্রুপের ওই কথাটার কারণে আমি আপনার সাথে কানেক্ট হয়ে, প্রলয় ভাইয়ের সাথে কানেক্ট হয়ে, ঢাকার আরও অনেকের সাথে কানেক্ট হয়ে আমি আজকে ঢাকায়। তো আমি যদি ওরকম বিজনেস কেস স্টাডি বা এরকম কোথাও হচ্ছে পার্টিসিপেট করতাম, আমি হয়তো আজকে বাংলাদেশেই থাকতাম না। মজার কথা বলি, আজকে আমাদের ক্যামেরা করে যে সেট করলো আমার একজন টিমমেট নয়ন, হ্যাঁ, ও আমার টিমমেট হয়েছে এই বইটা পড়ার পর। বেসিক্যালি এই বইটা পড়ে সে লিটারেলি আমাকে টেক্সট করছে, মেইল করছে, কল করছে, এবং আমার বইতে লেখা ছিল একটা সিভি কিভাবে বানাইতে হয়, সে ওই বইটা পড়ে একটা সিভি বানাইছে, সেই সিভি আমার কাছে পাঠাইছে, আমি ইমপ্রেস হয়েছি এবং তাকে এখানে আমি আসছি এবং সে আমার সাথে কাজ করতে। কারণ আপনি ঠিক যেভাবে বলছিলেন সেভাবে করছে সে। তো এই যে বিষয়গুলো মানে হচ্ছে এই যে পার্টিসিপেট করা, সেই জায়গাগুলোতে পার্টিসিপেট করতে হলে যে ইনফরমেশনটা দরকার সেই ইনফরমেশনটা হচ্ছে আপনারা সেল মি দিস পেন বইটাতে পেয়ে যাবেন। আমি পার্সোনালি রিকমেন্ড করি আপনার এইজ যদি 20 থেকে 25 মধ্যে হয় তাহলে হচ্ছে নট 25 ভাইয়া, আরও কম লাগবে, 18 থেকে। আমার 18, হ্যাঁ, ছেলেপেলে অনেক স্মার্ট এখন। হ্যাঁ 18 থেকে, মানে আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি ওইটা দেখেন, ওইখানে অনেক রিসোর্সেস দেওয়া আছে। তো ক্লাস 6 এর বাচ্চা স্টার্টআপ শুরু করতেছে, আমি একটু আগে বললাম ক্লাস 9 এর ছেলেপেলে স্টার্টআপ শুরু করছে। কিন্তু ওই যে এটা তো ট্রেন্ড চলতেছে, যার কারণে হচ্ছে প্রবলেমগুলো ফেস করবে, যার কারণে অনেক স্ক্যামার অলরেডি মার্কেটে আছে, যাদের কারণে হচ্ছে আমরা যারা হচ্ছে এই যে আপনি রেসের ময়দানে পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য ভাইয়ার যে লার্নিং মেট আছে যেখানে হচ্ছে ভাইয়া এই কাজগুলো করতেছেন, এটাই আমার ভিশন। হ্যাঁ, এই যে ভিশন নিয়ে কাজ করতেছেন, কিছু মানুষকে অ্যাটলিস্ট ট্র্যাকে আনা যায়, এইটা নিয়ে কাজ করতে গিয়ে কিন্তু ওই স্ক্যামারদের কারণে আপনার নামেও পড়তেছে, ডেফিনেটলি একটা নেগেটিভ একটা পড়তেছে। তো ওই জায়গাতে হচ্ছে ভাইয়া দেখেন, আপনি যদি আপনার নিজের জন্য কাজ করতে চান, আমি আমার মেন্টরশিপ দরকার, এই জন্য আমি রাসেল ভাই বলেন, প্রলয় ভাই বলেন, আমি আরও যাদেরকে নক করতে পারছি সবাইকে নক করছি, আমার মেন্টরশিপ দরকার। আপনার যদি মেন্টরশিপ দরকার হয় তাহলে হচ্ছে আপনি এগুলো ফলো করতে পারেন, অথবা গুগলে এভরিথিং অ্যাভেলেবল, ইফ ইউ ক্যান সার্চ ইউ ক্যান ফাইন্ড এনিথিং, যদি সার্চ করতে পারেন। প্রবলেমটা হচ্ছে হাউ টু সার্চ, এটাই আমরা জানি। এই যে আমার একটা সেকেন্ড ভিশনের কথা বললাম, আপনার সার্চ, এই সার্চ শব্দটার সাথে কানেক্টেড। এখন আমার এই সেকেন্ড ভিশনটা আমি একটু আপনার কাছ থেকে মোটিভেটেড হয়েছি। সো আমি ভেরি রিসেন্টলি একটু পড়াশোনা করতেছি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে, খুব ভালো করে জানেন। আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এ 2019 বলছিলাম। রাইট, আমি তখন পাতা দিইনি, এবার আমি এখন পাতা দিচ্ছি। আচ্ছা, আমি এখন মনে করতেছি এটাও বিটকয়েন মনে করতেছি ডেফিনেটলি। সো আমি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে পড়াশোনা করতে করতে আপনার কাছ থেকে কিছু জিনিস শিখছি আমি। সো এখানে একটা রিভার্স মেন্টরশিপ ক্রিয়েট হয়েছে। রিভার্স মেন্টরশিপ মানে কি, লাইক ধরেন বড়রাই ছোটকে শিখাবে, ব্যাপারটা এমন না, কখনো কখনো ছোট বড়কে শিখাইতে পারে, আমি হেল্প করতে পারি, এটাকে বলে রিভার্স মেন্টরশিপ। সো আমি রিভার্স মেন্টরশিপ নিয়েছি আপনার কাছ থেকে, অ্যান্ড আপনি আমাকে একটা এক্সাম্পল দিয়েছেন যে ভাই আপনি যদি এই কাজটা করতে পারেন আপনিও নেল পার্টাল হইতে পারেন। এরপর আমার একটা ভিশন ক্রিয়েট হয়েছে আমার মনের ভেতর, যে মানুষ যদি পৃথিবীর যে দেশ থেকে সার্চ দেখ যে বেস্ট ডিজিটাল মার্কেটিং ইন ওয়ার্ল্ডস বেস্ট ডিজিটাল মার্কেটার, সেজন্য আমাকেই খুঁজে পায়, নেল পার্টাল যেন সেকেন্ডে চলে যায়। ইনশাআল্লাহ ভাইয়া, আমি যতটুকু পারছি আমি আপনাকে সাজেস্ট দেওয়ার চেষ্টা করছি, ওইটুকুই আমার জ্ঞান সীমাবদ্ধ। ঠিক আছে ভাইয়া, আপনার ভিশন সম্পর্কে জানলাম। এখন লাস্ট যদি আমি এভাবে শেষ করি, আমি হচ্ছে একদম জিরো, আমি একদম জিরো পর্যায়ে আছি, অথবা আপনি একদম জিরো পর্যায়ে বর্তমানে এটা দিয়ে শেষ করব। আপনি একদম জিরো পর্যায়ে, আপনি 2025-এ আসলে এখন যদি আপনি শুরু করতেন, মানে এখন তো অনেক নলেজ আছে আপনার কাছে, কিন্তু আপনি এখন জিরো, আপনার কাছে সব নলেজ আছে। 2025-এ এসে যদি আপনি শুরু করতেন আবার প্রথম থেকে, মনে করেন আপনার এজেন্সি বলেন, স্টুডিও কিচ্ছু নাই, ঠিক আছে, হইতে পারে না, আপনি কালকে থেকে একদম জিরো থেকে শুরু করবেন, তাহলে আপনি কি করতেন? আপনি আগামী, তখন আর 9 বছর লাগতো না, আপনি যে 4 বছর শুধু শিখতে সময় নষ্টটা করছেন বা নষ্ট হয়েছে, সেই সময়টা যদি নষ্ট না হইতো তাহলে আপনি চেকলি 5টা স্টেপ বলেন, যে 5টা স্টেপ আপনি ফলো করতেন এই আজকের অবস্থানে আবার চলে আসতে, সেই 5টা স্টেপ কি? স্টেপ কিনা জানি না, বাট আমি যেটা করতাম সেটা হচ্ছে, আমি যেই ফর এক্সাম্পল আমার যদি একটা ইন্টারেস্ট আমি খুঁজে পাইতাম,
যে আমি এই জায়গায় ক্যারিয়ার করতে চাই, অথবা যদি নাও খুঁজে পাইতাম, দুইটাই হতে পারে, আমি ওই রিলেটেড কিছু বই পড়তাম, ওই রিলেটেড বই পড়তাম, ওই রিলেটেড কিছু মানুষকে ফলো করতাম, ওই রিলেটেড কিছু ইউটিউব চ্যানেল খুঁজে বের করে প্রত্যেকটা ভিডিও মুখস্থ করে ফেলতাম, ওকে, ওই রিলেটেড পডকাস্ট শোনা শুরু করতাম, অ্যান্ড গুগল সার্চ করে অথবা চ্যাট জিপিটির সাথে, স্পেশালি চ্যাট জিপিটি অনেক হেল্প করে আমাদেরকে, চ্যাট জিপিটির সাথে চ্যাট করা শুরু করতাম। এখন একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই 5টা কাজ আপনি যদি করেন, আপনি হয়তো 6 মাসের মধ্যে একটা রাস্তা খুঁজে পাবেন হয়তো, ওকে, এবং 2 থেকে 3 বছরের মধ্যে হয়তো একটা ওয়েও আপনি তৈরি করে ফেলতে পারবেন, বা একটা সাকসেসের দেখা আপনি পাবেন। 6 নম্বর স্টেপটা যদি আপনি অ্যাড করতে পারেন, তাহলে এই কাজটা আপনার 1 সপ্তাহের মধ্যে, মানে ভীষণ খুঁজে পাওয়া 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে, অ্যান্ড সাকসেসের দেখা আপনি হয়তো 6 মাসের মধ্যে পাবেন। সেটা হচ্ছে মেন্টর। এই 5টা কাজ করার পর যদি একটা মেন্টর আপনি অ্যাড করতে পারেন। আমি আপনাকে একটা খারাপ ভাবে কোশ্চেন হ্যাঁ, করি, শিওর। ভাই আপনি তো মেন্টরশিপ করতেছেন, এই জন্য এটা বলতেছেন। না, আমি এটা কেন বলতেছি, আমি কিন্তু আপনার কাছ থেকে মেন্টরশিপ নিয়েছি, রিভার্স মেন্টর, তাই না? আমি কিন্তু একটা, আপনি জানেন আমি হয়তো ওপেনলি জিনিসগুলো বলতেছি না, আমি একটা জিনিস নিয়ে অলমোস্ট গত 2 মাস ধরে হাবুডুবু খাচ্ছিলাম পানিতে, কোনো একটা টপিকে। আমি যখন জানতে পারছি এই টপিকটাতে আপনি স্পেশালি এই টপিকটাতে আপনার নলেজ আছে, আমি কিন্তু লিটারেলি আপনাকে খোঁজা শুরু করছি, ভাই দেখা দেন, তাই না? আমি কিন্তু আপনি যখন আপনার দেখা পাইছি, আমার কাছে এটা অনেক ইজি হয়ে গেছে, ভেরি ইজি, যেটা আপনার অনেক সময় লাগতো, হয়তো আমার 3-4 মাস চলে যাইতো শুধু রাস্তা খুঁজে পাইতে, যেটা আমি আপনার সাথে একদিন বসে পসিবলি 2 থেকে 3 ঘন্টা গল্প করছি আমরা, 2-3 ঘন্টা, এই 2-3 গল্প করছি অ্যাকচুয়ালি, রাইট, গল্প করছি, এই 2-3 ঘন্টাতেই কিন্তু আমি আমার রাস্তা খুঁজে পাইছি, যেটা আমি এর আগে 2 মাসে পাচ্ছিলাম না। আরেকটা এক্সাম্পল দেই, আমি একটা সময় রুবিক্স কিউবিং করতাম, যারা রুবিক্স কিউব চেনে তারা বুঝবে এটা কিউব। সো রুবিক্স কিউবিং করতাম বলবো না, আমি একটা সময় রুবিক্স কিউবিং শেখা শুরু করছিলাম। সো 3:3 একটা রুবিক্স কিউব আছে, যেটার সব দিকে 6 মাথা 6টা দিক। সো আমি যখন রুবিক্স কিউবিং শেখা শুরু করছি, আমার মেন্টর ছিল ইউটিউব। আচ্ছা। সো ইউটিউব দেখে আমি অলমোস্ট 6 মাস ট্রাই করছি, আমি পারি না, কোথাও না কোথাও আটকে যাই। তো আমার সাথে ঘটনাটা হচ্ছে, আমার এক বড় ভাই, তখন আমি চিটাগং থাকি, আমার এক বড় ভাই, সে চুয়েটে পড়াশোনা করে, সে চুয়েট ফিরতেছে ঢাকা থেকে, পথিমধ্যে আমার বাসায় স্টে করছে জাস্ট ডিনার করার জন্য, বা আমি ওকে ইনভাইট করছিলাম। সে ডিনার করতে এসে যখন দেখলো যে আমার টেবিলে রুবিক্স কিউব, আমি দেখলাম সে জাস্ট লিটারেলি নিল, 45 বা 40 সেকেন্ডের মধ্যে টাটা পেলে ফেললো। ওকে, আমি তো দেখে মানে আমার চক্ষু বেরিয়ে গেলাম, কিরে ভাই 6 মাস ধরে ট্রাই করতেছি, আমি পারতেছি না, 40 সেকেন্ডে করে ফেললা। তখন তারা আমি বললাম যে ভাই, আমি যদি এটা শিখি আমার কত সময় লাগবে? উনি বললো যে 4-5 ঘন্টা তো সময় লাগবে, 4-5 ঘন্টা। আমি বললাম ভাই আপনার পায়ে ধরি, আপনি আজকে চুয়েট যায়েন না, আজকে আমার পায়ে থাকেন, বিশ্বাস করেন ওই দিন রাতে আমি রুবিক্স কিউব শিখে ফেলছি। কেন বললাম? বিকজ অফ মেন্টরশিপ। বিকজ একটা মেন্টর হচ্ছে এমন মানুষ যিনি অলরেডি জানে কোথায় পাথর আছে, গর্ত কোথায় আছে, কোন রাস্তাটা। আমি এটা আরেকটা এক্সাম্পল দিই, গতকালকে আমার সাথে ঘটছে আর কি এটা। আমি বাইক চালাই, সো আমি আমার অফিস থেকে হাতের ঝিল হয়ে আমার বাসায় যাচ্ছি। আমি দেখলাম কিছু বাইকার উল্টা আসতেছে, আমি জিজ্ঞেস করলাম ভাই উল্টা আসতেছেন কেন? তো বললো যে ভাই সামনে রাস্তা বন্ধ। আমি বুঝে গেলাম কি সামনে গিয়ে লাভ নাই, এবং দেখলাম যে কন্টিনিউয়াসলি গাড়ি রং হয়ে আসতেছে। তখন আমি বুঝলাম আসলে রাস্তা বন্ধ, আমি কিন্তু আর সামনে যেতে হয়নি, আমার মেন্টর পেয়ে গেছি, আমাকে বলে দিচ্ছে ভাই রাস্তা বন্ধ, আমি ওখান থেকে ইউটার্ন নিয়ে পেছনে চলে আসছি, অন্য দিক দিয়ে আপনি রাইট। আর যদি আমি মেন্টর না পাইতাম তাহলে কি হইতো, ওই জায়গায় যেতে হইতো, আটকাইতে হইতো, আধা ঘন্টা দাঁড়াইতে হইতো, ধাক্কাধাক্কি করতে হইতো, দেন ফাইনালি আবার ইউটার্ন নিয়ে আসতে হইতো। ভেরি প্র্যাকটিক্যাল এক্সাম্পল আসলে। ঠিক আছে ভাইয়া, অনেক কথা বললাম, আমরা এখানেই শেষ করি, অনেক রাত হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদের এই পডকাস্টটা। বলেন আমরা কয়টা বাজে রেকর্ড করতেছি? আমরা এখন কয়টা বাজতেছে? অলমোস্ট 10:30, রাতের 10:30, 11টা, রাতের 11টা। তো অনেকক্ষণ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা আরও চেষ্টা করবো আপনাকে পডকাস্টে নিয়ে আসার জন্য। এছাড়াও ভাইয়া আপনি কিন্তু আমার এই পডকাস্টে বেশ কিছু টপিক বলছেন, যেগুলো হচ্ছে আমি পডকাস্টটা যখন পাবলিশ করবো বা এডিটিংয়ে যাব, তখন হচ্ছে আমি টপিকগুলো ধরে আমি আপনাকে ধরবো আবার, যে ভাই এগুলোর উপরে কন্টেন্ট দেন। ফর শিওর। ঠিক আছে, ইনশাল্লাহ। তাহলে হচ্ছে আজকে এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন। আর রাসেল ভাইয়ের
এজেন্সির কন্ট্যাক্ট ডিটেলস এবং কন্টেন্ট ফ্যাক্টরির ডিটেলস, যারা কেউ যদি কন্ট্যাক্ট করতে চান অথবা কেউ যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, যেটা লাস্টে বলছিলাম বিটকয়েন, কেউ যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান তাহলে হচ্ছে সবার জন্য পরামর্শ থাকবে, আপনারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দিতে পারেন। আর সেই ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েট করতে ভাইয়া কোনো একটু ডিসকাউন্ট থাকবে কি? ডেফিনেটলি ভাই ব্রাদার প্যাকেজ। ও ভাই ব্রাদার প্যাকেজ হবে, ভাই ব্রাদার প্যাকেজ। ভাই ব্রাদার, এটা হচ্ছে সিক্রেট, হ্যাঁ, ভাই ব্রাদার প্যাকেজ। তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চান তারা হচ্ছে এখানে চলে আসতে পারেন। আমি কন্ট্যাক্ট ডিটেলস সম্পূর্ণ হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও ভাইয়া আরেকটা উপায় আছে, কিন্তু আমি আপনার সাথে কথা বলতেছিলাম এআই কন্টেন্ট ক্রিয়েশন, রাইট, এআই কন্টেন্ট ক্রিয়েশন, এআই কন্টেন্ট যেটা আমি নিজেও রিসেন্টলি শুরু করছি। ভাইয়া শুরু করছে এবং আমরা কোলাবোরেশনে কাজ করবো ইনশাল্লাহ। ভাইয়া যদি চায়, জানি না, না আবিদ ভাই যদি চায় না অবশ্যই। তো এআই কন্টেন্ট ক্রিয়েশন কীভাবে, এক্সাম্পলটাও হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, কীভাবে আপনারা শুরু করতে পারেন নিজেরা। আর যদি গাইডেন্স প্রয়োজন হয়, আমার একটা কমিউনিটি আছে, জয়েন করতে পারেন। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সো লাস্ট একটা সাজেশন সবার জন্য, বি দ্য বেস্ট ভার্সন অফ ইউর সেলফ। এটা হচ্ছে আমি অলওয়েজ সবাইকে বলি, লাইক ধরেন আমি এভাবেই বলি, একটু ক্যাজুয়ালি বলি যে আপনি যদি চান সুইসাইড করবেন, সেটাও বেস্ট ওয়েতে করেন, বিকজ অর্ধেকে পা ভেঙে, অর্ধেকে আগুনে পুড়ে, অর্ধেকে সাঁতরে পানি খেয়ে আসার কোনো মানে হয় না। মানে সুইসাইড করলেও বেস্ট ওয়েতে করা উচিত। সো এটা আমি নেগেটিভলি বললাম, বাট আপনি পজিটিভটা নেন, যে যাই করবেন একদম বেস্ট ভার্সনটাই করবেন, বেস্ট। সো তো সবাই ভালো থাকবেন, আজকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, দেখা হবে হয়তো আবার আরেকটা পডকাস্টে। পডকাস্টে। আসসালামু আলাইকুম।